আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের লেকচার ক্লাসে। সাথে আছে আমি তাসিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান লেকচার 10 নিয়ে, যেখানে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহ নিয়ে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা লেকচারটি শুরু করে ফেলি। সো আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বা আলোচ্য বিষয় হচ্ছে কি হিসাব বিজ্ঞান নীতিমালা। ওকে, হিসাব বিজ্ঞান নীতিমালা বলতে আমরা কি বুঝি এই জিনিসটা প্রথমে আমরা একটু জেনে নেই। আমরা যখনই কোনো একটা কাজ করি, সেটা ডেইলি লাইফে হোক অথবা কোনো প্রফেশনাল বা কর্পোরেট লাইফে হোক না কেন, আমাদের একটা নীতির মাধ্যমে যেতে হয়। সো হিসাব বিজ্ঞানের যে কাজগুলো আছে, যে কাজগুলো সংগঠিত হয়, সে কাজগুলোকে আমাদের একটা নীতির মধ্য দিয়ে যেতে হয়। সেটা হতে পারে ব্যবসা সত্তার নীতি, সেটা হতে পারে আমার ধারণা হতে পারে, যেমন চলমান ধারণা, ব্যয় স্বীকৃতি নীতি হতে পারে। সো বিভিন্ন ধারণা, বিভিন্ন নীতি এবং বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আজকে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সো সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে খুঁটিনাটি আলোচনা করব আজকের লেকচারে। সো আমরা প্রথমে যেটা দেখব যে আজকের যে হিসাব বিজ্ঞানের যে লেকচারটির নাম হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালা। এই নীতিমালাটা আসলে কয়টি বিষয় নিয়ে গঠিত হয়েছে সেই জিনিসটি প্রথমে দেখে নেই। তো চলো, আমরা দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞানের ধারণা সংগ্রহ কাঠামো মূলত কয়টি দফা নিয়ে গঠিত হয়েছে? মূলত 4টি দফা নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ নীতিমালা যে অধ্যায়টি আছে, এই অধ্যায়টি গঠিত হয়েছে বা গঠন করা হয়েছে এই 4টি বিষয়ের উপরে। সো চলো দেখি 4টি বিষয় কি কি। প্রথমটা হচ্ছে আর্থিক প্রতিবেদনে কি আছে একটা উদ্দেশ্য। সেকেন্ডলি হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যে গুণগত বৈশিষ্ট্য, আর্থিক বিভিন্ন সময়ের উপাদান এবং পরিচালনা নির্দেশাবলী। এই পরিচালনা নির্দেশনাবলীকে আবার এখানে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলেছি। একটি হচ্ছে ধারণা, একটি হচ্ছে নীতি, একটি হচ্ছে সীমাবদ্ধতা। মোট কথা আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালা অধ্যায়টি গঠিত হয়েছে এই 4টি কাঠামো নিয়ে। প্রথমটা হচ্ছে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য, আর্থিক বিবরণী সমূহের উপাদান, পরিচালন নির্দেশনাবলী। এই নির্দেশনাবলীকে আবার আমরা 4টা ভাগে বিভক্ত করেছিলাম, 3টি ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে ধারণা, একটি হচ্ছে নীতি, একটি হচ্ছে সীমাবদ্ধতা। সো এবার আমরা দেখব এই 4টি কাঠামোর বিস্তারিত আলোচনা। সো চলো আমরা প্রথম কাঠামোর বিস্তারিত আলোচনাটা একটু দেখে নেই। সর্বপ্রথম 4টি কাঠামোর মধ্যে যে কাঠামোটি ছিল সেটি হচ্ছে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য। সো আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য হচ্ছে সর্বপ্রথম যে হিসাব বিজ্ঞান তথ্যের প্রাথমিক উপযোগিতা হলো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো আছে সেগুলো কি জন্য কালেক্ট করি? আমরা যেন সিদ্ধান্ত গ্রহণটা খুব সহজে করতে পারি, সেজন্য কালেক্ট করি। মানে এই তথ্যগুলো আমাদের সাহায্য করে আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণটা নেওয়ার জন্য, খুব দ্রুতভাবে নেওয়ার জন্য, খুব সুন্দরভাবে আমাদের সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমাদের সহায়তা করে হচ্ছে এই আর্থিক যে তথ্যাবলীগুলো আছে বা হিসাব বিজ্ঞানের যে তথ্যাবলীগুলো আছে সেই তথ্যাবলীগুলো। ওকে, এরপরে সেটি হচ্ছে আর্থিক প্রতিবেদন প্রস্তুতের উদ্দেশ্য। ওকে, এবার আসছি যে উদ্দেশ্য হচ্ছে কি যে হিসাব তথ্যের ব্যবহারকারীদের নিকট এমন ধরনের তথ্য আমরা সরবরাহ করব তা যেন বিনিয়োগ সৃষ্টি এবং ঋণ প্রাপ্তিতে উপকারী হয়। সর্বপ্রথম সেটি হচ্ছে বিনিয়োগ সৃষ্টি এবং ঋণ প্রাপ্তিতে উপকারী হয়। সেকেন্ড সেটা হচ্ছে ভবিষ্যৎ নগদ প্রবাহ নির্ধারণে যেন তা কি করে সহায়তা করে। থার্ড হচ্ছে সম্পদ, দায় এবং সম্পত্তি ও দায়ের পরিবর্তন সমূহ শনাক্ত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা প্রথম যেটি দেখছি যে হিসাব বিজ্ঞান তথ্যের প্রাথমিক উপযোগিতা। সো এই উপযোগিতা হচ্ছে আমাদের কি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। যদি এখান থেকে তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হয় যে আর্থিক তথ্যের বা হিসাব বিজ্ঞান তথ্যের প্রাথমিক উপযোগিতা কি, সো আমরা বলবো হচ্ছে কি করা, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। এবার আসি উদ্দেশ্যের ক্ষেত্রে কি যে এই তথ্যগুলো আমাকে ব্যবহারকারীর নিকট এমনভাবে উপস্থাপন করতে হবে তা যেন বিনিয়োগ সৃষ্টি এবং ঋণ প্রাপ্তিতে উপকারী হয়, ভবিষ্যৎ নগদ প্রবাহ নির্ধারণে সহায়তা করে, সম্পদ দায় এবং সম্পত্তি ও দায়ের পরিবর্তন সমূহ কি করে শনাক্ত করে। তো আশা করছি আমরা কি বুঝতে পেরেছি, এখানকার যে প্রতিবেদনের যে উদ্দেশ্য সেটি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে কাঠামোর দ্বিতীয় ধাপ হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য। হিসাব বিজ্ঞান তত্ত্বের গুণগত বৈশিষ্ট্যকে আমরা আবার 2টি ভাগে বিভক্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, হিসাব বিজ্ঞান তথ্যের যে গুণগত বৈশিষ্ট্য আছে সেটিকে আমরা কয়টি ভাগে বিভক্ত করলাম? 2টি ভাগে। একটি হচ্ছে আমার প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, একটি হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। আমি আবার বলছি 2 ভাগে বিভক্ত করেছি, একটি হচ্ছে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, একটি হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। এই প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যের মাঝে যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে প্রাসঙ্গিকতা, একটি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। এবং মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো আছে তুলনাযোগ্যতা আছে এবং সামঞ্জস্যতা আছে। সো এই প্রাসঙ্গিকতা, বিশ্বাসযোগ্যতা, তুলনাযোগ্যতা বা
সামঞ্জস্যতা বলতে কি বুঝি সেটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা সেই আলোচনায় চলে যাই। হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটি পড়েছিলাম সেটি হচ্ছে আমার প্রাসঙ্গিকতা। ওকে, প্রাসঙ্গিকতা বলতে বোঝানো হয়েছে যে একটা তথ্য কতটুকু প্রাসঙ্গিক, কতটুকু সত্য আমার অডিয়েন্সের কাছে আমরা সেটি প্রমাণ করার জন্য আমরা কি করি, প্রাসঙ্গিকতাটা পরীক্ষা করি। তার জন্য কি কি করতে হবে বা কি কি গুণ থাকতে হবে, সেই তথ্যটার অবশ্যই ভবিষ্যৎ মূল্য থাকতে হবে, সেই তথ্যটাকে অবশ্যই নিশ্চিতকরণ অর্থাৎ এক্স্যাক্ট তথ্য হইতে হবে এবং তার বস্তুনিষ্ঠতা থাকতে হবে। ঠিক আছে, সো যখনই একটা তথ্যের ভবিষ্যৎ মূল্য থাকবে, নিশ্চিতকরণ মূল্য থাকবে এবং বস্তুনিষ্ঠতা থাকবে, তো তখনই আমরা বলতে পারবো তথ্যটির কি আছে, একটা প্রাসঙ্গিকতা আছে। যদি সেই তথ্যের মধ্যে কোনো ভবিষ্যৎ মূল্য, কোনো নিশ্চিতকরণ মূল্য এবং কোনো কি না থাকে, বস্তুনিষ্ঠতা না থাকে, সো আমরা তখন তাইটা বলতে পারবো না যে এটির কি আছে, একটি প্রাসঙ্গিকতা আছে বা প্রাসঙ্গিকময় একটি তথ্য এটি। ওকে, সেকেন্ড যেটি সেটি হচ্ছে বিশ্বাসযোগ্যভাবে কি করা, উপস্থাপন করা। এই বিশ্বাসযোগ্যভাবে একটা তথ্যকে শুধুমাত্র প্রাসঙ্গিক প্রমাণ করলেই সে তথ্যটি মানুষ গ্রহণ করবে এমন না, সেই তথ্যটিকে আমাকে সেকেন্ড ধাপে কি করতে হবে, বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হবে। তো একটা তথ্যকে যখন আমরা বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে যাব, তার জন্য যে বিষয়গুলো সেই তথ্যের মধ্যে থাকতে হবে, প্রথমটা হচ্ছে পূর্ণাঙ্গতা, অর্থাৎ তথ্যটাকে আমার কমপ্লিটনেস হইতে হবে, পূর্ণাঙ্গ হইতে হবে। ঠিক আছে, কোনো ত্রুটি থাকা যাবে না। তারপরে কি হইতে হবে, তথ্যটাকে নিরপেক্ষ হইতে হবে, অর্থাৎ কোনো পক্ষপাতিত্ব থাকা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম থেকে যদি আবার বলি যে হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে আমার প্রাসঙ্গিকতা, দ্বিতীয়টা হচ্ছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা। একটা তথ্যকে যদি আমরা প্রাসঙ্গিক বলতে যাই, তবে তার যেগুলো গুণ থাকতে হয় তা হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য থাকতে হবে, আমার নিশ্চিতকরণ মূল্য থাকতে হবে, আমার বস্তুনিষ্ঠতা থাকতে হবে। যদি একটা তথ্যের মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থাকে, তবে আমরা বলবো তথ্যটি প্রাসঙ্গিক। এখন একটা তথ্য শুধুমাত্র প্রাসঙ্গিক এটি প্রমাণ করলে মানুষ যে অডিয়েন্স, যে ক্রেতা, যে এটা কি বিশ্বাস করবে এমনটা না। তার জন্য কি করতে হবে, সেই তথ্যটাকে তাদের কাছে বিশ্বাসযোগ্যভাবে আমাকে উপস্থাপন করতে হবে। সো একটা তথ্যকে যখন আমি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে যাব, তার জন্য আমার সর্বপ্রথম যেটি থাকতে হবে সেটি হচ্ছে পূর্ণাঙ্গতা, অর্থাৎ তথ্যটাকে কি হতে হবে, পূর্ণাঙ্গ হইতে হবে। তারপর সেটি ভুল ত্রুটি মুক্ততা থাকতে হবে, অর্থাৎ সেখানে কোনো এরর থাকা যাবে না। তারপর সেটিকে নিউট্রাল থাকতে হবে, মানে নিরপেক্ষতা অবস্থায় থাকতে হবে, কখনোই এটার পক্ষপাতিত্ব থাকা যাবে না। সো যদি এই তথ্যগুলো থাকে বা এই গুণগুলো তাদের মাঝে থাকে, তখনই আমরা বলবো যে এটি একটি প্রাসঙ্গিক যোগ্য এবং হচ্ছে কি এর বিশ্বাসযোগ্যতা আছে। যদি না থাকে তাহলে আমরা বলবো যে এটি প্রাসঙ্গিকও না এবং এর বিশ্বাসযোগ্য না। ঠিক আছে, এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে আকর্ষণবদ্ধ গুণাবলী। আমরা প্রথমটা দেখলাম হচ্ছে কি গুণগত বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ে সেটা, এবং এবার দ্বিতীয় নাম্বার দেখব হচ্ছে আকর্ষণবদ্ধ গুণাবলী। সো আকর্ষণবদ্ধ গুণাবলীর মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে যাচাইয়ের যোগ্যতা। এখন আসি যাচাইয়ের যোগ্যতা কি। তোমরা নিশ্চয় জানো যাচাই বলতে কি বোঝানো হয় বা যাচাই কয়েকটি বিষয়ের উপর করা হয়। আমরা যদি প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, অবশ্যই আমাকে দুটো প্রতিষ্ঠান যাচাই করতে হবে যে এই প্রতিষ্ঠানে কী কী গুণ আছে এবং অপরদিকে যে প্রতিষ্ঠান থেকে আমরা নিলাম এর বিপক্ষে সেই প্রতিষ্ঠানে কী কী গুণ আছে। সো দুটার মাঝে আমরা কি করবো, একটা কম্পারেটিভলি তোমার চিন্তাধারা নিয়ে আসবো বা সুযোগ সুবিধাগুলো বের করব, বের করে আমার কাছে যেটা ভালো মনে হবে সেটা আমি গ্রহণ করব। এই যে কাজটি করলাম সেই কাজটিকে আমরা বলছি হচ্ছে যাচাই। সো একটা তথ্যের মধ্যে বা একটা প্রতিষ্ঠানের মধ্যে এই যাচাইয়ের যোগ্য যে বৈশিষ্ট্য সেটি থাকা দরকার, যাতে যে বিনিয়োগ করবে বা যে একটি ধরো পণ্য ক্রয় করবে, সেই ক্রয়কৃত পণ্য বা বিনিয়োগকৃত যে অর্থটা আছে সেটার জন্য সে কী করতে পারে, খুব সন্তুষ্টি সহকারে কী করতে পারে, বিনিয়োগ করতে পারে। তার জন্য কি থাকা দরকার, আমার যাচাইয়ের যোগ্যতা যে তথ্যটি আছে বা যাচাইয়ের যোগ্যতা যে বৈশিষ্ট্যটি আছে এটি থাকা দরকার। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে যথাকালীনতা। যথাকালীনতা বলতে বোঝানো হয় আসলে সময় যোগ্যতা। ঠিক আছে, অর্থাৎ সময়ের মধ্যে কাজটি যেন খুব সুন্দরভাবে করতে পারি সেটা আমাকে রাখতে হবে বা সেই অপশনটা আমাকে সেখানে রাখতে হবে। এরপরে সহজবোধ্যতা। অবশ্যই সেই তথ্যগুলোকে কী হতে হবে, সহজবোধ্য হতে হবে। যে তথ্যটি মানুষ বুঝবে না কখনোই সেই তথ্যটি তাকে দেয়া যাবে না। যদি উদাহরণ দিয়ে বলতে যাই, একজন অশিক্ষিত মানুষ সে কখনোই ধরলাম সে কখনোই কি পড়াশোনা করেনি, তাকে আমরা বলছি অশিক্ষিত, এবং তাকে যদি আমরা একটা ইংলিশ লেটার দেই সে কখনোই সেটি বুঝতে পারবে না। ঠিক আছে, আবার যদি একটা শিক্ষিত লোকে সেইটা দিয়ে দেয় অবশ্যই সেটা সে বুঝতে পারবে। সো একজন অশিক্ষিত মানুষ যেটা বুঝতে পারবে এক্স্যাক্টলি তাকে সেটা দেওয়া, একজন শিক্ষিত মানুষ যেটা বুঝতে পারবে এক্স্যাক্টলি তাকে সেটা দেওয়া। এই জিনিসটাকে আমরা বলছি কি এখানে সহজবোধ্যতা, অর্থাৎ যার ভাষায় যেটি সহজ তাকে সেটি প্রদান করা, সেই প্রদানকৃত অর্থাৎ সেই সহজ ভাষায় তাকে কি করা, তথ্যটা উপস্থাপন করা। সো এই বৈশিষ্ট্য কি থাকতে হবে আমার
তথ্যের মধ্যে থাকতে হবে। তাহলে প্রথম যেটা থাকতে হবে যে আকর্ষণগত গুণাবলীর মধ্যে যেটা দেখছি যে একটা তথ্যকে আকর্ষণযোগ্য হইতে হলে, একটা তথ্যকে আকর্ষণ গুণাবলী অর্জন করতে হলে তার মাঝে অবশ্যই যাচাইযোগ্যতার বৈশিষ্ট্য থাকতে হবে, তার মাঝে অবশ্যই যথাকালীন বা সময়ের একটা বিষয় থাকতে হবে, এবং তার মধ্যে অবশ্যই সেটা সহজবোধ্যভাবে উপস্থাপনের কি থাকতে হবে, একটা গুণাগুণ বা যোগ্য থাকতে হবে। এবার আমরা দেখছি যেটা সেটি হচ্ছে তুলনাযোগ্যতা। এখন তুলনাযোগ্যতা বলতে কি বোঝানো হয়? তুলনাযোগ্যতা কম্পারেটিভলি কার মতো আমরা দেখছি যে হচ্ছে যাচাইযোগ্যতার মতো। তো এখানে যখন তুলনা করব তখনই আমার কি লাগবে, তোমার প্রতিষ্ঠান লাগবে, সেটি 2টি হোক 4টি হোক 5টি হোক প্রতিষ্ঠান লাগবে, কিন্তু কথা হচ্ছে সেখানে আমার একই বা সমজাতীয় কিছু প্রতিষ্ঠান লাগবে। অর্থাৎ যখন আমরা তুলনা করতে যাব একটা প্রতিষ্ঠানের মাঝে, তখন সেই প্রতিষ্ঠান দুটিকে অবশ্যই সমজাতীয় হইতে হবে। যদি আমরা জুতার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো আছে জুতার ফ্যাক্টরি, তার মধ্যে যদি আমরা তুলনা করতে যাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, হয় বাটা নিতে হবে একটি, ধরলাম একটা বাটা, অপরপক্ষে একটা কি নিতে হবে, সমপরিমাণ প্রতিষ্ঠান, মানে একটা জুতার প্রতিষ্ঠানের নাম নিতে হবে, ধরলাম আমরা নিলাম হচ্ছে অ্যাপেক্স। সো এই দুটা প্রতিষ্ঠান কি হতে হবে, সমযোজিত, মানে তাদের উৎপাদন কাজ কি, তাদের উৎপাদন উদ্দেশ্য কি একটাই, সেটা হচ্ছে বা তারা কি উৎপাদন করে, তারা হচ্ছে জুতা উৎপাদন করে। সো এই দুটো জুতা উৎপাদনকারীর প্রতিষ্ঠানের মধ্যে আমাকে তুলনা করতে হবে, করে দেখতে হবে যে কার প্রোডাক্টটি ভালো, কার প্রোডাক্টের গুণাগুণ যোগ্যতা ভালো। যদি আমরা বাটারটা পাই তাহলে এটা গ্রহণ করব, যদি অ্যাপেক্সেরটা পাই তাহলে এটা গ্রহণ করব। সো এই যে আমরা দুটার মাঝে তুলনা করছি, এটাকে আমরা বলছি যে তুলনার যোগ্যতা। তার মানে তুলনার যোগ্যতা হতে হবে যে হিসাব বিজ্ঞান তথ্য একই ধরনের অন্য প্রতিষ্ঠানের সাথে কখনোই সেটি ভিন্ন প্রতিষ্ঠানের সাথে করা যাবে না। সো এটাকে আমরা বলছি হচ্ছে তুলনার যোগ্যতা। ঠিক আছে, তাহলে আকর্ষণগত গুণাবলীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, প্রথমত যাচাই যোগ্যতা, যথাকালীন সহজবোধ্যতা এবং হচ্ছে তুলনা যোগ্যতা। সো আশা করছি প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য এবং হচ্ছে আকর্ষণগত গুণগত বৈশিষ্ট্য বা এটিকে আমরা মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করে থাকি। সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। অলরাইট, তো চলো নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সামঞ্জস্যতা, ধারাবাহিকতা বা স্থিরতা। সো সামঞ্জস্যতা, ধারাবাহিকতা বা স্থিরতা বলতে বোঝানো হয় যে একটা কোম্পানি হিসাব নিকাশের সময় বা হিসাব নিকাশের ক্ষেত্রে বছর পর বছর একই নিয়ম নীতি অনুসরণ করবে। অর্থাৎ সে যদি চায় প্রতি বছরেই সে ব্যবসায় সত্তা নীতি অনুসরণ করতে পারে, সত্তা নীতি যেটা আছে সেটি অনুসরণ করতে পারে। আমরা নীতিগুলো একটু পরে দেখব। সো আমরা উদাহরণে বোঝার সুবিধার্থে জাস্ট এটা বললাম। সে চাইলে প্রতি বছর ব্যবসার সত্তা নীতি কি করতে পারে, অনুসরণ করতে পারে। চাইলে সে প্রতি বছর চলমান নীতি অনুসরণ করতে পারে। সো সে যদি একটা নীতি প্রতি বছর তার প্রতিষ্ঠানে রাখে, অর্থাৎ বছরের পর বছর ধরে সে যদি একটা নীতি বা ধারণা অনুসরণ করে, তবে তখন আমরা তাকে বলবো সে তার প্রতিষ্ঠানে কি একটা ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা বা স্থিরতা বজায় রেখে চলছে। তার মানে এই সামঞ্জস্য বা ধারাবাহিকতা বা স্থিরতা বলতে এটি বোঝানো হয় যে হিসাব নিকাশের ক্ষেত্রে বছর পর বছর আমরা একই নিয়ম অনুসরণ করব। ঠিক আছে, এখানে যদি আমি বলি যে এই ব্যবসা সত্তা নীতি বা হচ্ছে চলমান ধারণা যেটা আছে এটি বাদে একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছর তার ব্যবসায় যে অবচয়গুলো আছে সেগুলো নির্ধারণ করার ক্ষেত্রে প্রতি বছর ধরলাম সে কী করে, আমার সরলরৈখিক পদ্ধতি অবলম্বন করে। ওকে, অথবা সে যদি কি করে, ধরলাম বর্ষ সংখ্যা সমষ্টি, বুঝলে এটা হচ্ছে দুটো, একটা সরলরৈখিক, একটা হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি। সো যদি প্রতিষ্ঠান চায় সে কি প্রতি বছর তার প্রতিষ্ঠানের সরলরৈখিকও কি করতে পারে, অনুযায়ী অবচয় নির্ধারণ করতে পারে, অথবা সে চাইলে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে তার প্রতিষ্ঠানের অবচয় নির্ণয় করতে পারে। সো একটা প্রতিষ্ঠান যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয়টা তার প্রতি বছর করে থাকে, অর্থাৎ বছরের পর এক বছরের অধিক যদি সে করে, তখন তাকে আমরা বলবো সে প্রতিষ্ঠান একটা কি আছে, সামঞ্জস্য বা ধারাবাহিকতা আছে। আবার যদি ওই প্রতিষ্ঠান বা অন্য একটা প্রতিষ্ঠান চিন্তা করি, তারা কি করছে, প্রতি বছর বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে সে প্রতিষ্ঠানের অবচয় নির্ধারণ করছে। তার মানে প্রতি বছর সে একটা পদ্ধতির উপরে নির্ভরশীল থাকছে। তখন আমরা বলবো এই প্রতিষ্ঠানের একটা কি আছে, সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা বা স্থিরতা আছে। তো মোট কথা, একটা প্রতিষ্ঠান যে পদ্ধতি তার প্রতিষ্ঠানের হিসাব করবে, সবসময় সেই পদ্ধতিকে ফলো করাকে আমরা বলছি হচ্ছে স্থিরতা, ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব তৃতীয় নাম্বার ধাপ কাঠামো, সেটি হচ্ছে আর্থিক বিবরণী সমূহের উপাদান। সো আর্থিক যে বিবরণসমূহ উপাদান আছে একে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি আর্থিক অবস্থান নির্ণয়ের উপাদান, একটি হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়ের উপাদান। সো আর্থিক অবস্থান নির্ণয় উপাদান বলতে আমরা যে উপাদানগুলোকে বুঝে থাকি সেটি হচ্ছে, বা আর্থিক অবস্থার যে উপাদানগুলোর মাধ্যমে আমরা জানতে পারি সেই তিনটি উপাদান হচ্ছে, একটি সম্পদ যেটাকে আমরা অ্যাসেট বলি, একটি হচ্ছে দায়
অথবা লায়াবিলিটিস, একটি হচ্ছে মালিকানা সত্ত্ব অথবা কি আমার ওই। তার মানে এই তিনটি উপাদান দেখা যাচ্ছে আমার কি প্রাথমিক যে হিসাব সমীকরণ আছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, তার সাথে কি আমার সম্পর্কিত বা প্রত্যক্ষভাবে রিলেটেবল। ওকে, তার মানে আর্থিক অবস্থান নির্ণয়ের উপাদান হচ্ছে তিনটি, একটি হচ্ছে সম্পদ, একটি হচ্ছে দায়, একটি হচ্ছে মালিকানা সত্ত্ব। অপরদিকে আর্থিক ফলাফল, ফলাফল মানে আয় ব্যয় নির্ধারণ করা। সো এই আর্থিক ফলাফল উপাদান হচ্ছে কয়টি? দুটি, একটি হচ্ছে আয়, একটি হচ্ছে ব্যয়। সো এই আয় এবং ব্যয়কে আমরা একত্রে বলতে পারি হচ্ছে নামিক হিসাব। নামিক হিসাব। আমি যদি আবার বলছি তাহলে আর্থিক বিবরণীসমূহের উপাদানকে দুইটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে আর্থিক অবস্থান নির্ণয়ের উপাদান, একটি হচ্ছে ফলাফল। অবস্থান নির্ণয়ের উপাদান তিনটি, একটি সম্পদ, একটি দায়, একটি মালিকানা সত্ত্ব। আর ফলাফল নির্ণয়ের উপাদান দুটি, একটি আয় এবং একটি ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে মাঝে মাঝে আমাদের এমসিকিউ পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে আর্থিক ফলাফল উপাদানের উপাদান কয়টি, বা আর্থিক ফলাফল নির্ণয়ের উপাদান কয়টি, আর আর্থিক অবস্থান নির্ণয়ের উপাদান কয়টি। সো আমরা যখন দেখব যে অবস্থার কথা বলা থাকবে তখন বলব তিনটি, কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আবার যদি বলা হয় যে ফলাফল নির্ণয়ের উপাদান কয়টি, তখন আমরা বলবো হচ্ছে দুটি, কি কি? একটি হচ্ছে আমার আয়, একটি হচ্ছে আমার ব্যয়। সো আয় এবং ব্যয়কে আমরা একত্রে কি বলতে পারি? নামিক হিসেবে বলতে পারি। সো প্রশ্নের অপশনে আয় ব্যয় না থেকে শুধুমাত্র নামিক হিসাবেও থাকতে পারে। সো এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। এর পরবর্তীতে লাস্ট যে চতুর্থ ধাপ ছিল আমাদের কাঠামো, সেটি হচ্ছে পরিচালন নির্দেশাবলী। সো এই পরিচালন নির্দেশনাবলীকে আবার আমরা কিছু ভাগে বিভক্ত করেছিলাম। প্রথমটা ছিল আমাদের ধারণা। সো এই ধারণাগুলো কি কি হতে পারে সেই বিষয়গুলো আমরা এখানে একত্র করার চেষ্টা করেছি। সো ধারণার মধ্যে দেখছি প্রথমটি হচ্ছে আর্থিক মূল্যের একক ধারণা, তারপরটি হচ্ছে ব্যবসা সত্ত্বের ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, হিসাবকাল ধারণা এবং হচ্ছে বকেয়া ধারণা। সো মূলত এগুলো হচ্ছে আমার কি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ধারণা, যেগুলো মেনে আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করার চেষ্টা করি। ওকে, এর পরবর্তীতে যেটি থাকছে সেটি হচ্ছে আমার নীতিসমূহ। সো ধারণার পরে যে জিনিসটা আছে সেটি হচ্ছে নীতি। সো এবার দেখবো যে নীতিগুলো কি কি হতে পারে। প্রথমে আমরা বললাম যে ঐতিহাসিক ব্যয় নীতি। তো এই ঐতিহাসিক ব্যয় নীতির অপর নাম হচ্ছে ক্রয় মূল্য নীতি, আবার এটাকে আমরা কি বলতে পারি? ব্যয় নীতিও বলতে পারি। তারপর হচ্ছে বাজার নীতি, অথবা একে আমরা বলতে পারি যে ন্যায্য বাজার মূল্য নীতি। বাজার নীতি অথবা ন্যায্য বাজার মূল্য নীতি। তৃতীয়ত হচ্ছে আয় স্বীকৃতি নীতি, তারপর হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি, থাকতে পারে মিলকরণ নীতি, ম্যাচিং নীতি অথবা সমন্বয় নীতি। কি বললাম? মিলকরণ নীতি, ম্যাচিং নীতি অথবা সমন্বয় নীতি, এবং সর্বশেষ থাকছে হচ্ছে পুনঃপ্রকাশের নীতি। তাহলে এই ঐতিহাসিক ব্যয়, বাজার নীতি, আয় স্বীকৃতি, ব্যয় স্বীকৃতি, মিলকরণ এবং পুনঃপ্রকাশ নীতিগুলো হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি একটা নীতি নির্ধারক হিসেবে কাজ করে, এবং এই নীতির উপর ভিত্তি করে আমরা ব্যবসাগুলো কি করে থাকি? পরিচালনা করে থাকি। এবার দেখব হচ্ছে সীমাবদ্ধতা। সো ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ধারণা এবং নীতি পালনের পরেও কিছু সীমাবদ্ধতা থেকে যায়। সো সেই সীমাবদ্ধতাগুলো কি হতে পারে আমরা একটু এক নজরে দেখে নিচ্ছি। সো নর্মালি দুটি সীমাবদ্ধতা ছাড়াও আরও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। সো আমরা নর্মালি বেশি ব্যবহৃত দুটি সীমাবদ্ধতা, বা সবসময় যে দুটি সীমাবদ্ধতা আমাদের চোখে পড়ে বা যে দুটি সীমাবদ্ধতা আমরা মেনে নেই, সেই দুটি সীমাবদ্ধতা আমরা দেখছি। একটা হচ্ছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা, একটা হচ্ছে রক্ষণশীলতার সীমাবদ্ধতা। সো প্রিয় শিক্ষার্থীরা, পরিচালন নির্দেশনাবলীর মধ্যে আমরা যে তিনটি বিষয় দেখেছিলাম, একটি হচ্ছে ধারণা। সো ধারণাগুলো কি কি আমরা সেটি দেখলাম। তারপর ছিল নীতি, নীতিগুলো কি হতে পারে সেটা আমরা দেখলাম, এবং তারপরে সীমাবদ্ধতা ছিল, এই সীমাবদ্ধতা কি হতে পারে সেটা আমরা দেখে নিয়েছি। এবার আমরা এর বিস্তারিত আলোচনা শিখব, যে ধারণাগুলোর যে বিস্তারিত কথাগুলো কি আছে ভিতরে সেটি দেখব, নীতির কথাগুলো কি সেটাগুলো দেখব, এবং সর্বশেষ দেখব হচ্ছে সীমাবদ্ধতার কথা। তো চলো আমরা দেরি না করে আমরা ধারণা সমূহের বিস্তারিত আলোচনা করতে থাকি। প্রথম যে ধারণা আমাদের সামনে আসছে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের অনুমান বা ধারণাসমূহের মধ্যে প্রথমটা হচ্ছে আমার কি আর্থিক মূল্যের একক ধারণা। ওকে, আর্থিক মূল্যের একক ধারণা বলতে আসলে কি বোঝে বা এটি কি নির্দেশ করে? আর্থিক মূল্যের একক ধারণা নির্দেশ করে যে হিসাব নিকেশে শুধু ওই বিষয়গুলি লিপিবদ্ধ করতে হবে যেগুলো আমার কি অর্থের মূল্যে পরিমাপ করা যায়। সো যে হিসাবগুলোকে আমরা অর্থের মূল্যে শুধুমাত্র পরিমাপ করতে পারবো, সেই হিসাবগুলোই হচ্ছে আমার কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। কোন ধারণা অনুযায়ী? আমার আর্থিক মূল্যের একক ধারণা অনুযায়ী। ডান। এবার এই আর্থিক মূল্যের একক ধারণার দিকে হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা হিসেবে আমরা কি করে থাকি? আখ্যায়িত করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, একটু মাথায় রাখো যে আর্থিক হিসাব বিজ্ঞানের যে আমরা নীতিমালা যে পড়ছি, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই নীতিমালার মধ্যে যে আর্থিক মূল্যের যে একক ধারণা আছে এটাকে আমরা বলছি মৌলিক ধারণা। প্রশ্ন আসতেই পারে এমসিকিউ পরীক্ষা যদি এসেই বসে যে হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা কাকে বলা হয় বা কোনটি, তখন আমরা বলবো হচ্ছে কি আর্থিক মূল্যের একক ধারণা। ওকে,
এই ধারণার কিছু আবার সীমাবদ্ধতা বা বাধা আছে। সো দেখি এই আর্থিক মূল্যের একক ধারণায় কী কী সীমাবদ্ধতা রয়েছে এবং কী কী বাধা রয়েছে। ওকে, সো প্রথম বাধাটা হচ্ছে বা সীমাবদ্ধতা হচ্ছে যে অর্থ হলো ঘটনা পরিমাপের একটা অস্থিতিশীল মাপকাঠি। অর্থাৎ অর্থ কখনোই একটা ঘটনার ক্ষেত্রে আমার স্থিতিশীল মাপকাঠি হইতে পারে না, এটা সবসময় একটা অস্থিতিশীল মাপকাঠি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। কেননা ক্রয়ের ক্ষেত্রে আমরা দেখছি ক্ষমতা স্থিতিশীল থাকে না। ক্রয়ের ক্ষেত্রে কখনোই আমাদের ক্ষমতা কি থাকে না, স্থিতিশীল থাকে না। অনেক সময় এটি বাড়ে, অনেক সময় এটি কমে, ঠিক আছে। সো এই যে বাড়া কমার মাঝে থাকে বা মুদ্রাস্ফীতি, মুদ্রার সংকোচন যেটাকে বলি, যার কারণে আমরা বলছি যে ক্রয় ক্ষমতা কখনোই স্থিতিশীল থাকে না, সেজন্যই অর্থ হচ্ছে ঘটনা পরিমাপের একটা অস্থিতিশীল মাপকাঠি। সো এটা একটা হচ্ছে সীমাবদ্ধতা। এখন কথা হচ্ছে সেকেন্ড সীমাবদ্ধতা কি? সেকেন্ড সীমাবদ্ধতা হচ্ছে যে ব্যবসায় এমন অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা অর্থের দ্বারা আমরা পরিমাপ করতে পারি না, ঠিক আছে। সো এই জায়গা থেকে আমরা এক্স্যাক্টলি বলে থাকি যে প্রত্যেকটি ঘটনায় কি না আমার লেনদেন না, কিন্তু প্রত্যেকটি লেনদেনই কি ঘটনা। কারণ একটা ঘটনাকে লেনদেন হইতে হলে তাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা থাকতে হবে, যেটি আমার আর্থিক যে মূল্যের একক ধারণা সেটা বলছে যে আমরা অনেক গুরুত্বপূর্ণ যেগুলো ঘটনা আমাদের লাইফে ঘটে থাকে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটে থাকে, সেগুলো কি করতে পারি না, আমরা অর্থের দ্বারা পরিমাপযোগ্য করতে পারি না। সো আলটিমেটলি যেগুলোকে আমরা অর্থের দ্বারা পরিমাপযোগ্য করতে পারি না বা পরিমাপ করতে পারি না, সেগুলোকে তো কি বলতে পারছি না, লেনদেন বলতে পারছি না। সো এটা ঘটনা, এটা শুধুমাত্র ঘটনায় থেকে যাচ্ছে। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব ব্যবসায় সত্তার ধারণা। সো ব্যবসায় সত্তার ধারণার ক্ষেত্রে এটা কি নির্দেশ করে, এটাকে প্রথমে জেনে নিই যে ব্যবসায় সত্তার ধারণা নির্দেশ করে যে ব্যবসায়ের সত্তা হবে মালিকের সত্তা এবং ব্যবসায়ের সত্তা থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ব্যবসায়ের সত্তার ধারণা একটা কথায় বলে যদি সংক্ষেপে বলতে যাই যে মালিকের সত্তা এবং ব্যবসায়ের সত্তা সম্পূর্ণ আলাদা। ব্যবসার সাথে মালিকের কোনো সম্পর্ক এখানে থাকছে না, মালিক পক্ষ আলাদা, ব্যবসায় পক্ষ আলাদা। সো এটাই বলা হচ্ছে ব্যবসার সত্তার ধারণা এবং এটিকেও আমরা হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা বলতে পারি। তাহলে একটু কথা মাথায় রাখো, গত যে ধারণাটা পড়ে আসলাম একটু আগে, সেটার নাম ছিল আর্থিক মূল্যের একক ধারণা এবং সেখানেও পড়েছিলাম যে হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা সেটি। তার মানে হিসাব বিজ্ঞানের যে মৌলিক ধারণা আছে কয়টি হয়ে গেল আমার? দুটি। একটি হচ্ছে আর্থিক মূল্যের একক ধারণা, অপরটি হচ্ছে আমার কি ব্যবসায় সত্তার ধারণা। ধরো এখান থেকে তোমাকে প্রশ্ন করা হলো এমসিকিউতে যে নিচের কোনটি হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা, তখন আমরা কি বলবো? যদি প্রশ্নে আর্থিক মূল্যের একক ধারণা থাকে তো এটা দিব, যদি ব্যবসায় সত্তার ধারণা থাকে এটা দিব, ঠিক আছে। যে কোনো একটা থাকলে সেটা দেবো, কখনোই একসাথে আমার প্রশ্নে কি থাকবে না, দুটো থাকবে না। সো যদি আর্থিক মূল্যের একক ধারণা থাকে এটাকে আমরা মৌলিক ধারণা বলতে পারি, যদি ব্যবসায় সত্তার ধারণা থাকে তো এটাকে আমরা কি বলতে পারি? মৌলিক ধারণা বলতে পারি। তাহলে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে মৌলিক ধারণা আমরা কয়টি পেলাম? দুটি। একটি হচ্ছে আর্থিক মূল্যের একক ধারণা, একটি হচ্ছে ব্যবসায় সত্তার ধারণা। সো বিষয়টি একটু খেয়াল করবে। এবার দেখি যে ব্যবসার সত্তার ধারণা আসলে কি বলে বা ব্যবসার সত্তার ধারণার কথাগুলোকে আমরা তো জানলাম যে ব্যবসার সত্তা শুধুমাত্র বললো যে তাদের সাথে ব্যবসায়ের সাথে মালিকের কোনো সম্পর্ক থাকছে না, মালিক পক্ষ ব্যবসায়ী পক্ষ টোটালি কি থাকবে? আলাদা থাকবে। এবার আসো, এই ধারণা অনুসারে প্রথমত যেটি হচ্ছে যে কোম্পানি অংশীদারি ব্যবসায় এক মালিকানার ব্যবসায়, সেটা যে ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান হোক না কেন তাদের একটা আলাদা সত্তা রয়েছে বলে আমরা কি করতে হবে? আমাদের বিবেচনা করতে হবে। আমি আবার বলছি, ব্যবসাটা কোম্পানি হোক, ব্যবসাটা অংশীদারি হোক বা এক মালিকানার ব্যবসায় হোক, সেখানে আমাদের ব্যবসায় আলাদা একটা সত্তা রয়েছে বলে বিবেচনা করতে হবে। কোন নীতি বা কোন ধারণা অনুযায়ী? আমাকে ব্যবসায় সত্তার ধারণা অনুযায়ী। সেকেন্ডলি যেটা হচ্ছে যে ব্যবসায় প্রতিষ্ঠান নিজ নামে সে লেনদেনও করতে পারবে অথবা অন্যান্য কার্যাবলী সে কী করতে পারবে? চাইলে সম্পন্ন করতে পারবে। এটি কোন ধারণা অনুযায়ী বা কোন অনুমান অনুযায়ী? এটি হচ্ছে আমার ব্যবসায় সত্তার ধারণা বা ব্যবসায় সত্তা অনুমান অনুযায়ী। থার্ডলি হচ্ছে ব্যবসায় ব্যবহারযোগ্য সকল সম্পত্তি এবং দায়কে মালিকের সম্পত্তি বা দায় না ভেবে সেগুলোকে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে ব্যবসায় যতগুলো সম্পদ আছে এবং দায় আছে সেগুলোকে আমাদের মালিকের দায় বা মালিকের সম্পদ ভাবা যাবে না, ভাবতে হবে সেগুলো ব্যবসার সম্পদ, সেগুলো হচ্ছে কি কার দায়? ব্যবসার দায়। সো এটি কে বলে? এটি হচ্ছে ব্যবসার সত্তার ধারণা বলে। সো ব্যবসার সত্তার ধারণা অনুযায়ী একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদ এবং দায়গুলো আছে সেগুলো কখনোই মালিকের নয়, সেগুলো সম্পত্তিকার ব্যবসায়, সেটি হোক সম্পদ সেটি হোক হচ্ছে আমাদের দায়। ওকে, ফোর্থলি যেটি বলা হয়েছে যে ব্যবসায় মালিক কর্তৃক বিনিয়োগ
এবং মুনাফার মাধ্যমে অর্জিত সম্পত্তির উপর মালিকের অধিকার বা দাবি থাকবে। অর্থাৎ এই যে মালিক যে ব্যবসায় কী দিচ্ছে, বিনিয়োগটা দিচ্ছে, সেখান থেকে তার একটা মুনাফা পাওয়ার শুধুমাত্র অধিকার বা দাবি থাকবে, আর কিছুই থাকবে না। তার মানে ব্যবসায় সত্তার ধারণা আমাদের বলে প্রথমত যে ব্যবসার সাথে মালিকের সত্তা কি সম্পূর্ণ আলাদা, এটা আমাদের বিবেচনায় নিতে হবে। সেকেন্ডলি আমাদের বলে যে ব্যবসায় ব্যবহারযোগ্য যতগুলো সম্পদ আছে এবং দায় আছে সেগুলো মালিকের সম্পদ এবং দায় না ভেবে কার দায় বা দায় এবং সম্পদ ভাবতে হবে, ব্যবসার দায় এবং ব্যবসায়ের সম্পদ ভাবতে হবে। থার্ডলি হচ্ছে ব্যবসার মালিক যে অর্থটা বিনিয়োগ করছে সে শুধুমাত্র এই অর্থ থেকে কিছু অংশ মুনাফা পাওয়ার অধিকারী বা দাবি রাখতে পারবে, এর বাইরে তার কোনো অস্তিত্ব ব্যবসা আমাদের নেই। আচ্ছা, এবার আসি নেক্সট ধারণা, সেটি হচ্ছে আমার চলমান প্রতিষ্ঠান ধারণা। সো চলমান প্রতিষ্ঠান ধারণার সাথে আমরা কিছুটা সামঞ্জস্য, স্থিরতা বা ধারাবাহিকতার মিল লক্ষ্য করতে পারবো। সেটি হচ্ছে, দেখো, চলমান প্রতিষ্ঠান ধারণা নির্দেশ করে যে ব্যবসা প্রতিষ্ঠান তার প্রকৃতি অনুযায়ী লাভজনকভাবে অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকবে। সো আমরা সামঞ্জস্যতায় পড়েছিলাম যে ধারণা যে নীতি অনুসরণ করবে সেটি সবসময় বজায় রাখবে, সেটাকে সামঞ্জস্যতা। সো চলমান নীতিও এইরকমই, যে কি করতে হবে, যে তার ব্যবসা প্রতিষ্ঠান তার প্রকৃতি অনুযায়ী লাভজনকভাবে অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে, আমাকে কি করতে হবে, এটা বিবেচনায় নিতে হবে। ওকে, এবার আসি যে এই ধারণা আসলে কি কথা বলে। এই ধারণা অনুসারে প্রথমত যেটি হচ্ছে সেটি সকল সম্পদ এবং দায়কে একরকম মনে না করে সেটাকে চলতি সম্পদ অথবা সেটাকে কি করতে হবে, অচলতি সম্পদ অথবা সেটাকে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী নামক দুই ভাগে বিভক্ত করতে হবে। অর্থাৎ সব সম্পদকে একই না ভেবে সেই সম্পদকে আমাকে বিভক্ত করতে হবে, একটা চলতি, একটা অচলতি, অথবা একটা স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দেন ঠিক একইভাবে ব্যয়ের ক্ষেত্রেও ব্যয়কে একটি ভাগে বিভক্ত না করে সেটাকে হয় মুনাফা জাতীয় ব্যয় নয়তো মূলধন জাতীয় ব্যয় আমাকে কি করতে হবে, বিভক্ত করতে হবে। কোন নীতি অনুযায়ী বা কোন ধারণা অনুযায়ী, আমাদের হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। পরবর্তীতে যেটা দেখছি সেটি হচ্ছে তৃতীয় নাম্বার, যে প্রতিষ্ঠানের সম্পত্তিসমূহ বিক্রয় এবং দায় ও মালিকানাংশতা পরিশোধ না করে আর্থিক অবস্থা প্রদর্শন করার উদ্দেশ্যে বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, আবার বলছি সময় বিন্দু, সেটা কোন সময়, একটা সার্টেন সময়ের জন্য, নির্দিষ্ট সময়বিন্দুর জন্য সম্পদ ও দায় বিবরণী হিসেবে আমরা উদ্ধৃতিপত্র বা স্থিতিপত্র প্রস্তুত করি। কোন ধারণা অনুযায়ী, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ফোর্থলি হচ্ছে যে চলমান প্রতিষ্ঠান ধারণা ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে। তার মানে ক্রয় মূল্য নীতি যা যা বলবে আমার চলমান ধারণাও কি বলবে, সে কথাগুলোই বলবে। তাই উদ্ধৃতিপত্রে আমরা কি করি, যে স্থায়ী সম্পত্তিকে অবসায়ন মূল্যে বা আদায় মূল্যে প্রদর্শন না করে ক্রয় মূল্যে প্রদর্শন করি। অর্থাৎ সম্পত্তিকে আমরা কি করি, যেহেতু আমরা ক্রয় মূল্য প্রদর্শন করি সেহেতু আমরা এখানে অবসান মূল্যে কখনোই মূল্যায়িত করি না। আমি আবার বলছি, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে এখানে আমার যে চলমান প্রতিষ্ঠান ধারণা আছে এটা কাকে সমর্থন করবে, ক্রয় মূল্য নীতিকে সমর্থন করবে। তাই উদ্ধৃতিপত্রে যেহেতু এটি ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে, তাই স্থায়ী সম্পত্তিকে আমরা অবসান মূল্য বা আদায় মূল্য প্রদর্শন না করে ক্রয় মূল্যে কি করি, প্রদর্শন করছে। অর্থাৎ সম্পত্তিকে আমরা অবসান মূল্যে মূল্যায়ন করি না, আমরা করি হচ্ছে ক্রয় মূল্যে। ওকে, সো যদি প্রশ্ন করা হয় এখান থেকে যে সম্পত্তিকে ক্রয় মূল্যে প্রদর্শন করা হয় কোন ধারণা অনুযায়ী, আমরা বলবো হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ওকে, নেক্সট হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণার ক্ষেত্রে এই যে অবসান মূল্যের কথা বললাম বা আদায় মূল্যের কথা বললাম, এবার আমার একটু জানা দরকার যে এই অবসান মূল্য বা আদায় মূল্যটা আসলে আমরা এক্স্যাক্টলি প্রতিষ্ঠান থেকে কিভাবে বের করি। সো ওই অবসান মূল্য বা আদায় মূল্য বের করে একটা মানে আমাদের একটা ফর্মুলা আছে, সেটি হচ্ছে সম্পত্তির যে মোট বিক্রয় মূল্য থাকবে সেখান থেকে সম্পত্তির বিক্রয় সংক্রান্ত খরচ অথবা অবসান খরচ অথবা হস্তান্তর খরচটা কী করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। তো সম্পত্তির বিক্রয় মূল্য থেকে যদি আমরা সম্পত্তি বিক্রয় খরচ, অবসান খরচ বা হস্তান্তর খরচটা বাদ দেই, তাহলে আমার যে মূল্যটা বের হবে সেটি হচ্ছে আমার কি মূল্য, অবসায়ন মূল্য। ঠিক আছে, অথবা সেটাকে আমরা বলছি হচ্ছে আদায় মূল্য। তারপর যেটি বলা হয়েছে যে স্থাবর সম্পত্তি ক্রয় মূল্য বা ব্যয় আনুমানিক আবিষ্কারের মধ্যে বন্টন করার জন্য অবচয় অবলোপন শূন্যীকরণ ধার্য করা হয়। এই লাইনটি মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে মাঝে মাঝে এমসিকিউ প্রশ্ন আসে। সেটি কি হচ্ছে যে অবচয় অবলোপন শূন্যীকরণ কোন নীতি অনুযায়ী ধার্য করা হয়। ওকে, একটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত আর একটা ধার্য। তো অন্তর্ভুক্ত বিষয়টা আমরা পরে দেখছি, আগে আসছি আমরা ধার্য ক্ষেত্রে। পরীক্ষা যদি প্রশ্ন এসেই বসে যে অবচয় অবলোপন শূন্যীকরণ ধার্য করা হয় কোন ধারণা অনুযায়ী, তখন আমরা অ্যান্সার করবে ডিরেক্টলি হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী প্রথম থেকে যা যা দেখতে পেলাম সেটা হচ্ছে যে চলমান ধারণা নির্দেশ করে যে সকল সম্পত্তিকে
প্রথমত সেটা কি করে যে একটা লাভজনকভাবে অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে, তারপরে সকল সম্পত্তিকে একটাভাবে লিপিবদ্ধ না করে সেটাকে হয় চলতি অথবা অচলতি, নয়তো স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদীতে লিপিবদ্ধ করতে হবে। তারপরে ব্যয়ের ক্ষেত্রে ঠিক একই রকম সকল ব্যয়কে একই ধরনের ব্যয় না ভেবে সেটাকে হয় আমার মূলধন জাতীয় নয়তো কি মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করতে হবে। যদি দায়ের ক্ষেত্রে বলি সেখানেও সেমভাবেই করতে পারে, একটা চলতি দায়, একটা অচলতি দায়, অথবা স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী দায়। সো এইভাবে তারা কি করে লিপিবদ্ধ করে। এরপরে এই যে চলমান যে ধারণা নীতি আছে বা চলমান যে ধারণা আছে এটা কাকে সমর্থন করবে? আমার ক্রয় মূল্যকে সমর্থন করবে। যেহেতু ক্রয় মূল্যকে সমর্থন করে সেহেতু আমরা কি করি যে উদ্ধৃত পদ্ধতিতে যে স্থায়ী সম্পত্তিগুলো আমরা লিখি সেগুলো আমরা অবসান বা আদায়যোগ্য মূল্যে কখনোই লিখি না, আমরা ক্রয় মূল্যে বা ক্রয় অর্জনযোগ্য মূল্যে আমরা লিখি। অর্থাৎ যেটুকু আদায় হচ্ছে সেটুকু না করে আমরা ক্রয় করতে যা যা খরচ হচ্ছে সেই ক্রয় মূল্যটা আমরা লিপিবদ্ধ করি। তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে যেটা একটু আগে বললাম যে সম্পত্তিকে অবসান মূল্যে না দেখিয়ে ক্রয় মূল্যে দেখানো হয় কোন ধারণা অনুযায়ী? আমরা বলবো হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ওকে, এরপরে কি কি ঘটলো সেটি হচ্ছে যে অবসান মূল্য বের করার সূত্র আমরা দেখলাম কি কি, যে সম্পত্তির যে মোট বিক্রয় মূল্য আছে সেখান থেকে বিক্রয় সঙ্গত খরচ, অবসান মূল্য বা আমাদের কি বাদ দিতে হয়? হস্তান্তর খরচটা বাদ দিতে হয়। যদি বাদ দেই তাহলে আমাদের বের হচ্ছে আমার আদায় মূল্য অথবা অবসান মূল্য। লাস্ট হচ্ছে স্থাবর সম্পত্তি ক্রয় মূল্য বা ব্যয় আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বন্টন করার জন্য আমাকে অবচয়, অবলোপন, শূন্যীকরণ ধার্য করা হয়। সো এই অবচয় ধার্য করে অবশ্যই স্থায়ী সম্পত্তির উপর, অবলোপন অবশ্যই হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির উপর, এবং হচ্ছে শূন্যীকরণ হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর। সো এগুলো ধার্য করা হয় কোন নীতি অনুযায়ী? আমার চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। সো এখান থেকে যদি প্রশ্ন এসে বসে যে অবচয়, অবলোপন, শূন্যীকরণ ধার্য করে কোন নীতি বা কোন ধারণা অনুযায়ী? আমরা বলবো চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখছি নতুন একটি ধারণা, তার নাম হচ্ছে হিসাবকাল ধারণা অথবা সময়কাল ধারণা, অথবা এটাকে আমরা বলতে পারি কালীন ধারণা। কি কি বললাম আমরা এখানে? বলতে পারি হিসাবকাল অথবা সময়কাল অথবা কালীন। ওকে, সো এই কালীন ধারণা, সময়কাল ধারণা বা হিসাবকাল ধারণা কি কি কথা বলে? তারা বলে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে চলমান অর্থনৈতিক জীবন আছে, ঠিক আছে, সেই জীবনগুলোকে আমরা কতগুলো কৃত্রিম সময়কালে ভাগ করব। সেটি হইতে পারে আমার 1 মাস, সেটি হইতে পারে 3 মাস, হতে পারে 4 মাস, হতে পারে 6 মাস, হতে পারে সেটি 1 বছর, তবে কখনোই 1 বছরের বেশি হবে না। ওকে, আমরা আবার বলছি যে এই হিসাবকাল সময়কাল ধারণা নির্দেশ করে যে প্রতিষ্ঠানের চলমান যে অর্থনৈতিক জীবন আছে সেগুলোকে আমরা কতগুলো কৃত্রিম ভাগে বিভক্ত করব। সেটি হতে পারে 1 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 3 মাস, হতে পারে 4 মাস, হতে পারে 8 মাস, হতে পারে 1 বছর, তবে কখনই সাধারণত 1 বছরের উপরে যায় না। সো এটাকে আমরা বলছি হচ্ছে কি হিসাবকাল অথবা সময়কাল অথবা কালীন। এখানে কিছু অনুসরণ করার বিষয়, সেটি হচ্ছে প্রথমত যে একটি নির্দিষ্ট হিসাবকালে আয়সমূহ, ব্যয়সমূহ আর্থিক বিবরণীতে প্রদর্শন করে আমরা আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি নির্ণয় করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু মাথায় রাখো, যদি প্রশ্ন করেই বসে যে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি যে আমরা নির্ণয় করি এটা কোন ধারণা নীতি অনুযায়ী আমরা করি বা কোন ধারণা অনুযায়ী আমরা করি, সেটা আমি তখন বলবো যে এটা হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী করা হয়। অথবা এভাবেও আসতে পারে যে আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি প্রস্তুত করা হয় কোন ধারণা অনুযায়ী? আমরা বলছি হচ্ছে হিসাবকাল অথবা সময়কাল অথবা কালীন ধারণা অনুযায়ী। নেক্সট বলা হয়েছে যে অস্থায়ী বা নামিক হিসাবগুলোকে একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য আমরা সমাপনী দাখিলার মাধ্যমে সমাপ্ত করা হয়। অর্থাৎ সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় কার মাধ্যমে? আমাদের হচ্ছে হিসাবকাল, সময়কাল বা কালীন ধারণার মাধ্যমে। সেখান থেকেও যদি প্রশ্ন করা হয় সমাপনী দাখিলা কোন ধারণা অনুযায়ী প্রস্তুত করা হয়, আমরা বলছি সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় সময়কাল ধারণা অনুযায়ী অথবা কালীন ধারণা অনুযায়ী। ওকে, থার্ড যেটি হচ্ছে একটি নির্দিষ্ট হিসাবকালের প্রকৃত আর্থিক ফলাফল ও লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমরা সমন্বয় দাখিলা করে ফেলি। তো যদি প্রশ্ন আবার করা হয় যে সমন্বয় দাখিলা প্রস্তুত করা হয় কোন ধারণা অনুযায়ী, আমরা বলছি হচ্ছে হিসাবকাল বা সময়কাল বা কালীন ধারণা অনুযায়ী। নেক্সট, আর্থিক বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় কোন ধারণা অনুযায়ী? আমরা বলছি হচ্ছে হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী। তাহলে এই হিসাবকাল সময়কাল ধারণা অনুযায়ী আমরা যে যে বিষয়গুলো প্রস্তুত করি সেটা যদি এক নজরে দেখতে যাই, প্রথমটা হচ্ছে আমার আর্থিক ফলাফল লাভ ক্ষতি নির্ণয় করি। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাকে সমাপনী দাখিলা প্রস্তুত করতে হয়, আমাকে সমন্বয় দাখিলা প্রস্তুত করতে হয়, আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হয়, আমাকে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয়, অথবা এটা কোম্পানি ক্ষেত্রে যদি বলি তখন জমাকৃত মুনাফা বিবরণী প্রস্তুত করতে হয়, এবং আমাকে সর্বশেষে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়। সো এই যে বিষয়গুলো আছে, যে টার্মগুলো বললাম, এই টার্মগুলো প্রস্তুত করি আমরা হচ্ছে কি ধারণা অনুযায়ী? সময়কাল, কালীন অথবা কি ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। সো আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে
নেক্সট যে ধারণা সেটা হচ্ছে বকেয়া ধারণা। সো হিসাব বিজ্ঞানে আমরা দুটি ভিত্তি পড়েছিলাম, একটা নগদান ভিত্তি, একটা হচ্ছে বকেয়া ভিত্তি। যে বকেয়া ভিত্তির পর অপর নাম ছিল প্রাপ্য প্রদায় ভিত্তি অথবা উপচিতি ভিত্তি। সো ওখানে যে ধারণা পড়েছিলাম এখানেও সেই ধারণা সেম, অর্থাৎ বকেয়া ধারণা নির্দেশ করে যে আমরা একটা প্রতিষ্ঠানের সংগঠিত আয় যখন ঘটবে ঠিক তখনই, অর্থাৎ আয় অর্জিত হলেই তা হিসাবে লিপিবদ্ধ করব এবং ব্যয় সংগঠিত হলেই তা হিসাবের বইতে লিপিবদ্ধ করব, নগদ টাকা পাই বা না পাই এখানে নগদের সাথে কোনো সম্পর্ক নাই। আমার হিসাব যখন অর্জিত সংগঠিত হবে আমি তখন লিপিবদ্ধ করব, যখন ব্যয়টা সংগঠিত হবে তখন সেটা কি করব আমরা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করব। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এই ধারণা অনুসারে অর্থাৎ বকেয়া ধারণা অনুসারে কোম্পানি ওই হিসাবকালে লেনদেন লিপিবদ্ধ করে যে হিসাবকালে তা কি হয় সংগঠিত হয়। অপরদিকে আয় তখনই শনাক্ত করা হয় যখন আয় অর্জিত হয় নগদ প্রাপ্তির উপর বা প্রদানের উপর এখানে ভিত্তি করে না, অর্থাৎ নগদের সাথে এখানে প্রত্যক্ষভাবে কোনো সম্পর্ক আমাদের নেই। এবার আসে এই ব্যয় ক্ষেত্রে আমরা বলছি যে ব্যয় তখনই কি করা হয় মানে শনাক্ত করা হয় যখন তা সংগঠিত হয়, এখানে নগদ প্রদানের সাথে কোনো কি নেই আমার সম্পর্ক নেই। তো ব্যয়ের সাথে নগদের কোনো সম্পর্ক নেই, আয়ের সাথে কোনো নগদের সম্পর্ক নেই, আয় অর্জিত হলে লিপিবদ্ধ করছে, ব্যয় সংগঠিত হলে আমরা সেটা লিপিবদ্ধ করছি। এখন আমরা দেখব যে আসলে এই আয়টা কিসের মাধ্যমে আমাদের কি হয় অর্জিত হয় এবং ব্যয়টা কিসের মাধ্যমে হয়। সো আয়ের মধ্যে সব থেকে বড় আয় আমরা জানি হচ্ছে বিক্রয়। আয়ের মধ্যে সব থেকে বড় আয় হচ্ছে আমরা কি জানি বিক্রয়। আর ব্যয়ের মধ্যে যদি বলি সব থেকে বড় ব্যয় আমরা জানি বা এটাকে আমরা জানি হচ্ছে ক্রয়। সো এই ক্রয় এবং বিক্রয় ক্ষেত্রে আমরা উদাহরণটা দিই। তার মানে এই আয়টা আমার হয় বিক্রয় থেকে হবে অথবা কোনো সেবা প্রদানের মাধ্যমে আয় করতে পারি। ওকে, আর এই ক্রয়টা হচ্ছে ব্যয়টা হচ্ছে আমার হয় সেটা ক্রয়ের মাধ্যমে হতে পারে অথবা সেটা কি হতে পারে যে কোনো দায় পরিশোধের মাধ্যমে ব্যয় হতে পারে, পরিশোধ। অর্থাৎ আমরা এখানে আসলে ব্যয় হলেই সেটাকে আমরা কি বলছি আমরা বকেয়া নীতি অনুযায়ী সেটাকে ব্যয় সংগঠিত হিসেবে বা ব্যয় স্বীকৃতি হিসেবে লিপিবদ্ধ করছি। মোট কথা আমাদের এখানে আয়টা আসে হচ্ছে বিক্রয় বা সেবায় থেকে আর ব্যয়টা হচ্ছে ক্রয় করার ফলে। ওকে, ডান। তো বকেয়া ধারণা নিয়ে আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। সো ধারণাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নীতি সমূহ। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে কাঠামো, তারপর দেখলাম যে এই কাঠামোর মধ্যে প্রথম কাঠামো, দ্বিতীয় কাঠামো, তৃতীয় কাঠামো, চতুর্থ কাঠামো। এই চতুর্থ কাঠামোর মধ্যে যে আমরা পড়লাম তিনটি ছিল, একটা হচ্ছে ধারণা, একটা নীতি, একটা সীমাবদ্ধতা। সেই তিনটির মধ্যে ধারণা পাঠ আমাদের শেষ। এবার আমরা পড়ছি হচ্ছে নীতি পাঠ সমূহ। সো নীতির মধ্যে প্রথম যে নীতিটা আছে সেটা হচ্ছে আমার ঐতিহাসিক ব্যয় নীতি। সো আমরা তখনই পড়েছিলাম যখন পরিচালনা নির্দেশনাবলীতে বলেছিলাম যে এই ঐতিহাসিক ব্যয় নীতির আবার কি দুটি নাম আছে, একটি হচ্ছে ক্রয় মূল্য নীতি, একটি হচ্ছে ব্যয় নীতি। এখন কেন এটিকে ক্রয় মূল্য নীতি বলা হয়, কেন ব্যয় নীতি বলা হয়, আমরা যদি এই স্লাইডটি পড়ি তাহলে আশা করি বুঝতে পারবো। তো চলো আমরা স্লাইডটি দেখে নিচ্ছি। সো এই পরিমাপ নীতির ক্ষেত্রে প্রথম যে নীতি ঐতিহাসিক ব্যয় নীতি এটি নির্দেশ করে প্রথমত যে স্থায়ী সম্পত্তি সমূহকে প্রাথমিকভাবে তাদের ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে। ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, স্থায়ী সম্পত্তি সমূহকে প্রাথমিকভাবে আমরা তাদের ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করব। কখনই ক্রয় পরবর্তী বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। সো ফার্স্ট হচ্ছে নির্দেশনা যে এখানে স্থায়ী সম্পত্তি সমূহকে আমাদের ক্রয় মূল্য বা অর্জনযোগ্য মূল্যে লিপিবদ্ধ করতে হবে। কখনোই আমরা কি করতে পারবো না যে পরবর্তী ক্রয় পর্বের যে বাজার মূল্যটা আছে ক্রয়ের পরে সেই বাজার মূল্য অনুযায়ী সেটাকে লিপিবদ্ধ করতে পারবো না। এর পরবর্তীতে হচ্ছে যে এই নীতির আমরা অপর নাম জানি ঐতিহাসিক মূল্যনীতি। ঠিক আছে, সো যেহেতু আমরা জানি ঐতিহাসিক মূল্যনীতি এবং ঐতিহাসিক মূল্যনীতি অপর নাম হচ্ছে ব্যয় নীতি, সো এই ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে ঐতিহাসিক ব্যয় নীতি যে কথা, ক্রয় মূল্যনীতি একই কথা এবং ব্যয় নীতি সেম কথা। ওকে, তার হচ্ছে ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে চলমান প্রতিষ্ঠান ধারণা, যেটা যখন আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা পড়েছি তখন বলেছিলাম যে চলমান প্রতিষ্ঠান ধারণা কাকে সমর্থন করে, ক্রয় মূল্য নীতিকে সমর্থন করে। এর পরবর্তীতে আসো যে ঐতিহাসিক ব্যয় ব্যবহারের সুবিধা হলো এখান থেকে আমরা একটা বাস্তব পরিমাপযোগ্য এবং যাচাইযোগ্য অপশন পেয়ে যাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে সব থেকে বড় সুবিধা যে এখান থেকে পরিমাপযোগ্য সুবিধা পাই এবং এখান থেকে আমরা যাচাই যোগ্যতার একটা সুবিধা পাই। তাহলে এই পরিমাপের নীতির মধ্যে সব থেকে প্রথম যে নীতি সেটা হচ্ছে আমরা দেখলাম ঐতিহাসিক ব্যয় নীতি, ক্রয়মূল্য নীতি অথবা ব্যয় নীতি। এর যে নির্দেশনা ছিল স্থায়ী সম্পত্তি সমূহকে প্রাথমিকভাবে তাদের ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে। কখনই ক্রয় পরবর্তী যে বাজার মূল্য আছে সেই বাজার মূল্য আমরা লিপিবদ্ধ করতে পারবো না। সেকেন্ডলি যেটা দেখলাম যে এই নীতিকে আমরা ঐতিহাসিক মূল্যনীতি বা ব্যয় নীতিও নামে ডাকতে পারি। এর পরবর্তীতে এই ক্রয় মূল্য নীতিকে সমর্থনকে চলমান প্রতিষ্ঠান ধারণা এবং এই যে নীতিটা আছে এটা সুবিধা হচ্ছে এর একটা পরিমাপযোগ্যতা আছে এবং এর একটা কি আছে আমার যাচাই যোগ্যতা আছে। সো আশা করছি এই নীতি ক্লিয়ার। এরপরে দেখছি যে এই নীতির
পরের যে নীতি সেটা হচ্ছে আমাদের ন্যায্য মূল্য নীতি, বা যেটাকে আমরা একটু আগে বললাম হচ্ছে বাজার নীতি। ওকে, সো বাজার নীতি বা ন্যায্য মূল্য নীতি হচ্ছে একই কথা। সো বাজার মূল্য নীতি বা ন্যায্য মূল্য নীতির কথা কি, মেইন কথা কি, মূল কথা কি, প্রধান কথা কি, সেটা আমরা এবার দেখছি। ওকে, প্রথমত ন্যায্য মূল্য নীতি নির্দেশ করে যে সম্পত্তি এবং দায়কে ন্যায্য মূল্যে অথবা বাজার মূল্যে, যেটার সাথে কার বিরোধিতা ছিল, আমার ঐতিহাসিক ব্যয় নীতির ছিল একটা কি বিরোধিতা, যে ঐতিহাসিক ব্যয় নীতিতে আমরা বলেছিলাম সেখানে অবশ্যই ক্রয় মূল্য দেখাইতে হবে, কখনোই ক্রয় পরবর্তী মূল্য বা ক্রয় পরবর্তী বাজার মূল্য দেখানো যাবে না। কিন্তু ন্যায্য বাজার মূল্য নীতি বলছে যে না, আমার নীতি অনুযায়ী আমি বলছি যে সেটাকে অবশ্যই বাজার মূল্য দেখাইতে হবে, অথবা ন্যায্য মূল্য, যেটাকে বলছি যে বাজার মূল্যকে আমরা ন্যায্য মূল্য বলছি, মানে ন্যায্য মূল্য অথবা ক্রয় পরবর্তী বাজার মূল্যই দেখাতে হবে। সো এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে ক্রয় মূল্য নীতি অনুযায়ী যেটাকে দেখাতে হবে সেটা কোন ধরনের নীতি ফলো করা হয়, আমরা বলবো ঐতিহাসিক। আর বাজার মূল্য নীতি অনুযায়ী দেখাতে হবে এটা কোন ধরনের ফলো করে, সেটাকে আমরা বলবো হচ্ছে বাজার মূল্য নীতি অথবা ন্যায্য মূল্য নীতি। এখন আসো কোন কোন ক্ষেত্রে আসলে এই ন্যায্য মূল্য নীতিটা আমাদের প্রয়োজন হয় বা আমরা ইউজ করি। প্রথমত যে জিনিসগুলোর বাজার দর সম্পর্কে মানুষ সবাই জানে, বা আসলে সেখানে সেই তথ্যটা সেখান থেকে যেখানে ধর বিনিয়োগের কথা যদি বলি, তাহলে বিনিয়োগ যখন করবো, কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি, ধর ABC একটা প্রতিষ্ঠান, সেখানে বিনিয়োগ হচ্ছে, সেটা একটা নাম করা প্রতিষ্ঠান। সো সেই প্রতিষ্ঠান সম্পর্কে সকল তথ্য কিন্তু মানুষ চাইলে কি করতে পারে, কালেক্ট করতে পারে। সো এটা অ্যাভেলেবেল। সো তখন কিন্তু আমাকে এখানে ক্রয়যোগ্য মূল্যে বা অর্জনযোগ্য মূল্যে কি করতে হবে না, আমাকে হিসাব করলে চলবে না। অবশ্যই আমাকে বাজার মূল্য বা ক্রয় পরবর্তীতে বাজার মূল্য সেটা অনুযায়ী আমাকে নির্ধারণ করতে হবে এখানকার মূল্যটা। সেটা এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট কিছু সম্পদ ও দায় প্রদর্শনের ক্ষেত্রে ঐতিহাসিক ব্যয়ের চেয়ে আমরা এই যে ন্যায্য মূল্য বা বাজার মূল্য নীতিকে অধিক গ্রহণযোগ্য দিয়ে থাকি বা অধিক প্রায়োরিটি দিয়ে থাকি। যেমন সিকিউরিটিজ কথা যদি বলি, এটা একটা বিনিয়োগ। সো সিকিউরিটিজ বিনিয়োগের বাজার মূল্যের তথ্য সহজে আমরা পেয়ে থাকি, বিধায় এটিকে কখনোই আমরা ঐতিহাসিক মূল্য প্রদর্শন করতে পারবো না। অবশ্যই এটাকে ন্যায্য মূল্য অথবা বাজার মূল্য প্রদর্শন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি যে নির্দিষ্ট কিছু সম্পদ এবং দায় প্রদর্শনের ক্ষেত্রে ঐতিহাসিক ব্যয়ের চেয়ে আমরা প্রায়োরিটি কাকে দিই, ন্যায্য বা বাজার মূল্য নীতির ক্ষেত্রে। যেমন আমরা এখানে বললাম যে সিকিউরিটি বিনিয়োগের ক্ষেত্রে এর তথ্য আমরা খুব সহজে বাজারে পেয়ে থাকি, অ্যাভেলেবেল। সো সেখানে কখনোই আমরা ঐতিহাসিক ব্যয় নীতি কী করতে পারবো না, ফলো করতে পারবো না। অবশ্যই সেখানে আমাকে বাজার মূল্য বা ন্যায্য মূল্য নীতি ফলো করতে হবে। সো আশা করছি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ। এবার নেক্সট যে নীতি সেটা হচ্ছে আমরা দেখব আয় স্বীকৃতি নীতি। ওকে, সো আয় স্বীকৃতি নীতির কথাটা কি? আয় স্বীকৃতি বলে যে সেই হিসাবকালে আয় আমাকে হিসাবভুক্ত করতে হবে যা মানে যে হিসাবকালে তা অর্জিত হবে। ঠিক আছে, সো মানে যে হিসাবকালে আয়টা অর্জিত হবে আমাকে সেই হিসাবকালে তা কী করতে হবে, হিসাবের বইতে অর্থাৎ জাবেদায় কী করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। সেকেন্ডলি, পণ্য বিক্রয় বা সেবা প্রদান করার ফলে আমরা জানি হচ্ছে আয় অর্জিত হয়। আচ্ছা, এখানে নগদ টাকা পাওয়া যাক আর না যাক, পণ্য বিক্রয় কিংবা সেবা প্রদান করা হলে যদি আয় অর্জিত হয়েছে আমাকে সেটা বিবেচনা করতে হবে। অর্থাৎ এই যে ব্যয় স্বীকৃতি নীতির কথা অনুযায়ী এখানে ধারণা আসছে, বা বকেয়া ধারণা যেটা আমরা বললাম সেটার সাথে কিছুটা মিল পাচ্ছি, যে পণ্য ক্রয় বিক্রয় এর ফলে আমাদের কি হয়, আয় হয়। যেটা আমরা তখনও বলেছিলাম যে আমাদের আয়টা আসলে সেবা প্রদানের মাধ্যমে নয়তো পণ্য বিক্রয়ের মাধ্যমে। সো এই সেবা প্রদান বা পণ্য বিক্রয়ের মাধ্যমে যে আয়টা হবে এটা নগদে হোক বা না হোক, ডাজেন্ট ম্যাটার, এটা আমরা দেখবো না, আমরা জাস্ট দেখবো আয়টা অর্জিত হচ্ছে কিনা। সো আয়টা যখনই অর্জিত হয়ে যাচ্ছে তখনই সেটা কি করবো, আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করবো। ওকে, সো এইটা কোন ধরনের নীতি আমরা বিবেচনা করে থাকি, এটা হচ্ছে আমরা আয় স্বীকৃতি ধারণা অথবা আয় স্বীকৃতি নীতি অনুযায়ী আমরা বিবেচনা করে থাকি। ওকে, এরপরে যেটি হচ্ছে আয় স্বীকৃতি নীতি কিছু কথা বলে, সেই কথাগুলো হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে হিসাবকালে আয় অর্জিত হয়েছে সেই হিসাবকালে তা কী করতে হবে, চিহ্নিত এবং লিপিবদ্ধ করতে হবে, যেটা আমরা বারবার বলছি এবং যেটা আমরা জানি। এরপরে এই আয় স্বীকৃতি নীতি অনুযায়ী আমাদের অগ্রিম বা অনুপার্জিত যে আয়গুলো আছে সেগুলোকে কি করা হয়, আয় হিসেবে স্বীকার করা হয়। অর্থাৎ আয় স্বীকৃতি নীতি অনুযায়ী অগ্রিম, অনার্জিত বা অনুপার্জিত আয়কে আমরা আয় হিসেবে স্বীকৃতি কি দিচ্ছি না, আমরা এখানে আয় হিসেবে কখনোই স্বীকৃতি সেটাকে দিব না। ওকে, কারণ এই অগ্রিম, অনার্জিত বা অনুপার্জিত আয় এটা হচ্ছে দায়, এটা কখনোই আমরা আয় হিসেবে স্বীকৃতি দিতে পারবো না। সো সেটা কে বলে, সেটা বলে হচ্ছে আমার আয় স্বীকৃতি নীতি। এরপরে কিন্তু আমরা এখানে চাইলে প্রাপ্য আয় বা বকেয়া যে আয়টা আছে, প্রাপ্য আয় বকেয়া আয়টাকে এটাকে আমরা আয় হিসেবে চিহ্নিত করতে পারি। তার মানে আয় স্বীকৃতি নীতি অনুযায়ী আমরা জানতে পারলাম যে প্রাপ্য আয় বা বকেয়া আয়কে আমরা আয় হিসেবে চিহ্নিত করতে পারলেও আমরা কখনোই অগ্রিম, অনুপার্জিত বা অনার্জিত আয়কে আয় হিসেবে লিপিবদ্ধ করতে পারবো না। সো আমরা যদি এক নজরে একটু দেখি যে আয় স্বীকৃতি নীতি অনুসারে আমরা কী কী জানলাম। প্রথমত যে আয় যে হিসাবগুলো অর্জিত হয়েছে সেই হিসাবগুলো তাকে লিপিবদ্ধ করতে হবে, টাকা পাই বা না পাই ডাজেন্ট ম্যাটার। তারপরে অগ্রিম বা অনুপার্জিত বা অনার্জিত যে আয়টা আছে সেটা কখনোই আমরা আয় হিসেবে লিপিবদ্ধ করতে পারবো না, আমাকে সেটা অবশ্যই কি করতে হবে, দায় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। অপরদিকে যে প্রাপ্য আয়টা আছে বা বকেয়া আয়টাকে চাইলে সেটাকে আমরা আয় হিসেবে কি করতে পারি, লিপিবদ্ধ করতে পারি।
এবার আমরা দেখব মিলকরণ নীতি। সো এই মিলকরণ নীতির অপর নাম হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি, অথবা হচ্ছে কি আমরা বলতে পারি মিলকরণ নীতি দুইবার হয়ে গেছে। সো এটা হচ্ছে মিলকরণ নীতি, ব্যয় স্বীকৃতি নীতি, অথবা আমরা বলতে পারি এটাকে ম্যাচিং নীতি, বলতে পারি হচ্ছে ম্যাচিং নীতি, ম্যাচিং নীতি, অথবা এটাকে আমরা চাইলে বলতে পারি হচ্ছে সমন্বয় নীতি। ওকে, সো মিলকরণ নীতি, ব্যয় স্বীকৃতি নীতি, তারপর হচ্ছে ম্যাচিং নীতি, আর হচ্ছে সমন্বয় নীতি। সো দেখি এই নীতি কি কি কথা বলে। ওকে, ফার্স্ট অফ অল নীতি নির্দেশনা দেয় যে ব্যয়কে অর্থাৎ খরচকে আয়ের সাথে মিল বা সমন্বয় করতে হবে, অর্থাৎ অর্জিত আয়ের বিপরীতে মোট ব্যয় সমন্বয় না করে ওই আয়ের সাথে সংশ্লিষ্ট ব্যয়টুকুই শুধুমাত্র আমাকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। অর্থাৎ বলতে এখানে যে কথাটা বলতে বোঝানো হয়েছে যে আমরা যে আয়ের বিপরীতে মোট ব্যয়টা ধরি, ঠিক আছে, তো সেখানে আমরা কখনোই কি করতে পারবো না যে মোট ব্যয়টাকে হিসাব করতে পারবো না। ওই আয়টুকু অর্জন করতে আমার এক্স্যাক্টলি কতটুকু ব্যয় হয়েছে শুধুমাত্র সেই ব্যয়টুকু আমাকে এখান থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, ধরো আমার 10,000 টাকা কি করলাম যে হচ্ছে আমরা আয় করছি, এখন এই 10,000 টাকা আয় করতে আমার এক্স্যাক্টলি কতটুকু ব্যয় হয়েছে শুধুমাত্র সেই ব্যয়টুকু এখান থেকে মাইনাস করলাম। ধরলাম 2,000 টাকা ব্যয় হয়েছে, আর আমার মোট ব্যয় হচ্ছে কত, ধরলাম 5,000 টাকা। তো কখনো এই 5,000 টাকা আমরা এখান থেকে মাইনাস করবো না, আমার এক্স্যাক্টলি এই 10,000 টাকা অর্জন করতে যে ব্যয়টুকু হয়েছে শুধুমাত্র সেই ব্যয়টুকু আমরা এখান থেকে মাইনাস করব। সো এইটাই হচ্ছে বলে আমার মিলকরণ নীতি, এইটাই বলে হচ্ছে আমার ব্যয় স্বীকৃতি নীতি, এটাই বলে হচ্ছে আমার সমন্বয় বা ম্যাচিং নীতি। যেমন একটা উদাহরণ দিয়েছি আমরা এখানে, যে বিক্রয় হতে যখন আমরা মোট লাভ বা মোট মুনাফা নির্ণয় করি, তখন আমরা বিক্রিত পণ্যের যে ব্যয়টা আছে সেখান থেকে শুধুমাত্র আমরা কিন্তু পণ্যের ব্যয়টা বাদ দিই, মোট ব্যয়টা কিন্তু কখনোই বাদ দেই না। তার মানে বিক্রয় হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে যে মোট লাভ নির্ণয় করা হয়, এটা কোন নীতি অনুযায়ী আমরা হচ্ছে জানি, এটা মিলকরণ নীতি অনুযায়ী। সো এটাও পরীক্ষা আসতে পারে যে বিক্রয়তে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে, অর্থাৎ বিক্রয় করার ফলে যে আয়টুকু অর্জিত হয়েছে সেই আয়ের বিপক্ষে ঠিক যতটুকু ব্যয় আমার হয়েছে সেইটুকু আমরা বাদ দিব, দেওয়ার ফলে যে মুনাফাটা নির্ণয় করবো সেটা কোন ধারণা অনুযায়ী বা কোন নীতি অনুযায়ী, আমরা বলবো যে মিলকরণ নীতি, বা এটার অপনাম যেগুলো আছে যে ব্যয় স্বীকৃতি নীতি, অথবা সমন্বয় নীতি, অথবা ম্যাচিং নীতি অনুযায়ী। সো আশা করছি এটা বুঝতে পেরেছ। এই নীতি কিছু কথা বলে, সেই কথাগুলো হচ্ছে, প্রথম হচ্ছে স্থাবর সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া, অর্থাৎ অবচয়, অবলোপন, অবক্ষয় ইত্যাদি দফাগুলিকে আমরা ব্যয় হিসেবে গণ্য করে হিসাবভুক্ত করি। এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা একটু আগে পড়েছিলাম যে এই অবচয়, অবলোপন এবং অবক্ষয় এটাকে আমরা ধার্য করি। সেটা কোন নীতি ছিল? সেটা চলমান নীতি ছিল। মাথায় রাখো, অবচয়, অবলোপন, শূন্যীকরণ বা অবক্ষয় যেটা আছে, এটা যদি ধার্য করার কথা বলে, আমি বারবার বলছি ধার্য, যদি ধার্য কথাটা উল্লেখ থাকে, সো সেটা হচ্ছে কি, ধরো এখানে বললাম হচ্ছে ধার্য কথা উল্লেখ আছে, তো ধার্য থাকলেই সেটা কোন নীতি হয়ে যাবে? চলমান প্রতিষ্ঠান নীতি হয়ে যাবে। আর যদি সেখানে ধারণা থাকে আমাকে গণ্য করে হিসাবভুক্ত করা হয় বা লিপিবদ্ধ করা হয় বলা থাকে, তখন সরাসরি সেটাকে আমরা বলবো মিলকরণ নীতি, না থাকলে ব্যয় স্বীকৃতি নীতি, না থাকলে ম্যাচিং নীতি অথবা সমন্বয় নীতি। আমি আবার বলছি, যদি ধার্য কথাটি বলা থাকে, অবচয়, অবলোপন, শূন্যীকরণ ধার্য করা যে কোন নীতি অনুযায়ী, আমরা বলবো চলমান। আর অবচয়, অবলম্বন, শূন্যীকরণ গণ্য করে হিসাবভুক্ত করা যে কোন নীতি অনুযায়ী, আমরা বলবো মিলকরণ নীতি, আমরা বলবো সমন্বয় নীতি, আমরা বলবো ম্যাচিং নীতি, আমরা বলবো হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি। আশা করছি এটুকু নিয়ে কোনো ঝামেলা নেই। এরপর যেটি হচ্ছে সেটা বিক্রয় মূল্যের বিপরীতে মোট কৃত পণ্যের ক্রয় মূল্য সমন্বয় না করে সে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য সমন্বয় করতে হবে, অর্থাৎ যতটুকু ব্যয় হচ্ছে এক্স্যাক্টলি এই বিক্রয়ের পিছনে, সেই ব্যয়টুকু আমাকে এখানে শুধুমাত্র সমন্বয় করে মুনাফাটা নির্ণয় করতে হবে। এরপরে হচ্ছে দেখো যে লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতিতে কুড়িন সঞ্চিত নির্ণয় করা হয়। কোন পদ্ধতি অনুযায়ী যদি প্রশ্ন করা হয়, যে বিক্রয়ের উপর যে বিক্রয়ের উপর শতকরা হারে পদ্ধতিতে কুড়িন সঞ্চিত নির্ণয় করা হয় আমার হচ্ছে কোন নীতি অনুযায়ী? মিলকরণ নীতি অনুযায়ী। আর দেনাদারের উপর শতকরা হারে যদি বলা হয় যে দেনাদারের উপর শতকরা হার পদ্ধতিতে কুড়িন সঞ্চিত নির্ণয় করা, তখন সেটা হচ্ছে রক্ষণশীলতা নীতি হয়ে যাবে। তার মানে যখন বলবে যে বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতিতে কুড়িন সঞ্চিত নির্ণয় করা হয় কোন ধারণা, কোন নীতি অনুযায়ী, আমরা বলছি মিলকরণ। আর যদি সেখানে দেনাদার থাকে, তখন সেটা হয়ে যাচ্ছে আমার কি নীতি? সীমাবদ্ধতার রক্ষণশীলতার নীতি বা রক্ষণশীলতার সীমাবদ্ধতা মেনে চলছে সেটা। এরপরে যেটা হচ্ছে যে প্রদায় খরচ বা বকেয়া খরচ বা যেটা আছে, সো প্রদায় খরচ বা বকেয়া ব্যয়কে আমরা ব্যয় হিসেবে গণ্য করি কোন নীতি অনুযায়ী? ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। কিন্তু কখনোই অগ্রিম প্রদত্ত ব্যয়কে আমরা খরচ হিসেবে গণ্য করি না। ঠিক আছে,
সো এখানকার যে বিষয়গুলি সেগুলি হচ্ছে স্থাবর সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে তোমার অবচয়, অবলোকন, শূন্যকোণ এটাকে গণ্য করি, মাত্র গণ্য করে লিপিবদ্ধ করি। সো এটা কোন নীতি? সেটা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি। তারপর যেটা থাকছে সেটা হচ্ছে যে এই যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় যেটুকু করলাম এক্স্যাক্টলি এই বিক্রয়ের পেছনে কতটুকু ব্যয় হচ্ছে, ঠিক ততটুকু ব্যয় এখান থেকে ম্যানেজ করবো, মোট ব্যয় কিনা সেটা বলা হয় ব্যয় স্বীকৃতি বা মিলকরণ নীতি অনুযায়ী। তারপর বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতি ঋণ শক্তিতে ধার্য করার কথা বলা থাকলে সেটা কোন নীতি মেনে চলে? সেটা হচ্ছে আমার ব্যয় নীতি বা মিলকরণ নীতি অথবা সমন্বয় নীতি অথবা ম্যাচিং নীতি মেনে চলে। আর যদি এখানে আমার বিক্রয়ের উপর না বলে থেকে যদি প্রশ্ন করা হয় যে দেনাদের উপর শতকরা হার পদ্ধতি ঋণ শক্তিতে ধার্য করা হয়, তখন সেটার অ্যান্সার হচ্ছে আমার রক্ষণশীলতা সীমাবদ্ধতা, রক্ষণশীলতার নীতি। ওকে, ডান। এবার তারপর হচ্ছে প্রদায় খরচ বা বকেয়া ব্যয়কে আমরা এই যে ব্যয় স্বীকৃতি নীতি হিসাবে কি করি? ব্যয় হিসাবে গণ্য করি, কিন্তু কখনোই অগ্রিম অথবা অগ্রপ্রদত্ত ব্যয়কে আমরা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী কি করি না? ব্যয় হিসেবে বা খরচ হিসেবে গণ্য করি না। সো আশা করছি এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়েছো। ওকে, এবার আমরা দেখব পুনঃপ্রকাশ নীতি। সো পুনঃপ্রকাশ নীতি কি কি কথা বলে? প্রথমত পুনঃপ্রকাশ নীতিটা আসলে কি বলে, এক্স্যাক্টলি মেইন কথা কি সেটা আমরা দেখছি। সো পুনঃপ্রকাশ নীতি অনুসারে আর্থিক বিবরণীতে পার্থক্য সৃষ্টি করে এমন সকল ঘটনা আমরা ফুটনোট বা পাদটিকা অথবা শুধু টিকা আকারে আমরা প্রকাশ করা হয়। অর্থাৎ যে সম্পত্তিটা ধরো আমাদের একটা নিষেধাজ্ঞা আছে, ধরো একটা হিসাব বসানোর ক্ষেত্রে আমার নিষেধাজ্ঞা আছে, সো তারপরে আমরা সেটা বলা হয়েছে যে যদি এটা বসানো হয় তো আমাকে একটা টিকা দিতে হবে। সো সেই হিসাবটা যখন আমরা একটা বিবরণীতে বসাবো তখন নিচে আমরা টিকা দেব যে আমরা এই হিসাবটা কি করলাম এখানে বসিয়েছি। ওকে, সো সেইটাকে বলা হয়েছে যে আর্থিক বিবরণীতে পার্থক্য সৃষ্টি করে এমন সকল মানে ঘটনাকে আমরা ফুটনোট বা এই যে বিবরণী তৈরি করেছে তার নিচে আমরা যে টিকা দেই সেই টিকা হচ্ছে আমার কি? পাদটিকা বা টিকা আকারে প্রকাশ করতে সহায়তা করে কোন নীতি অনুযায়ী? পুনঃপ্রকাশ নীতি অনুযায়ী। এরপর পুনঃপ্রকাশ নীতির কিছু কথাবার্তা বা কিছু সীমাবদ্ধতা আছে, বা এই নীতি অনুসারে আসলে কোন কোন হিসাবগুলো আমরা প্রস্তুত করে থাকি সেগুলো এবার জানা দরকার, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউর ক্ষেত্রে। ওকে, সো এই যে এটা শুধুমাত্র এইচএসসি যে সময় কাজে লাগবে এমনটা না, সো এইটা আমার হচ্ছে অ্যাডমিশন সময় কাজে লাগবে। সো এইটা যদি তোমরা ঠিকঠাক মাথায় ক্যাচ করতে পারো, ইনশাল্লাহ আমি আশা রাখি তোমাদের এইচএসসির পাশাপাশি একাডেমিকের পাশাপাশি এটা তোমার অ্যাডমিশনে অনেক হেল্প করবে। সো দেখো, পুনঃপ্রকাশ নীতি অনুযায়ী আমরা বলে থাকি যে হিসাব রক্ষণে দ্বিধা সৃষ্টি করে যে এটা বসাবো কি বসাবো না, সেই ধরনের লেনদেনগুলোকে আমরা পাদটিকা বা টিকা বা ব্যাখ্যা সহকারে সেটা কি করে আর্থিক অবস্থা বিবরণী লেখার সময় প্রকাশ করে থাকে। যেগুলো দ্বিধা, যেগুলো কন্ট্রাডিকশন সৃষ্টি করে, ঠিক আছে, তো কন্ট্রাডিকশন ক্রিয়েট করে যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলোকে আমরা লেনদেন টিকা ব্যাখ্যা সহকারে কোথায় প্রকাশ করি? আর্থিক অবস্থার বিবরণীতে প্রকাশ করি। এরপর এই পুনঃপ্রকাশ নীতি অনুযায়ী আমাদের ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করতে হয়, আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়, আমাকে সম্ভাব্য দায় সেটা পাদটিকায় বলতে হয়, তারপর ভুল সংশোধনী দাখিলা প্রস্তুত করতে হয় বা শুধুমাত্র সংশোধিত দাখিলা প্রস্তুত করতে হয়। প্রতিষ্ঠানের গোপন সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হলে তা এই নীতিকে অমান্য করা হয়। অর্থাৎ এই নীতি বলে যে প্রতিষ্ঠানে কখনোই গোপন সঞ্চিতি কি করা যাবে না? সৃষ্টি করা যাবে না। যদি সৃষ্টি করা হয় তা কোন নীতিকে অমান্য করবে? আমার হচ্ছে পুনঃপ্রকাশ নীতিকে অমান্য করবে। সো এখান থেকে বেশ কিছু এমসিকিউ আশা আছে। আমি যদি বলি, যদি প্রশ্ন করা হয় এইভাবে যে হিসাব রক্ষণে দ্বিধা সৃষ্টি করে এমন লেনদেনকে টিকা বা ব্যাখ্যা হিসেবে প্রকাশ করা হয় কোন নীতি অনুসারে? আমরা বলবো হচ্ছে পুনঃপ্রকাশ নীতি অনুসারে। আবার যদি আমাকে প্রশ্ন করা হয় যে ভুল সংশোধনী, ব্যাংক সমন্বয় বিবরণী, সম্ভাব্য দায় এগুলো কোন নীতি অনুযায়ী প্রকাশ করা হয় বা প্রস্তুত করা হয়? আমরা বলছি হচ্ছে তোমার পুনঃপ্রকাশ নীতি অনুযায়ী। এবং যেটা লাস্ট ইম্পর্টেন্ট লাইন সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানে গোপন সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হলে কোন নীতিকে অমান্য করা হয়? তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে আমরা কি? তোমরা নিশ্চয় জানো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পুনঃপ্রকাশ নীতিকে অমান্য করা হয়। ওকে, এবার আমরা লাস্ট পার্ট সর্বশেষের দিকে আমরা এসে পড়েছি, যেখানে দেখছি যে বস্তুনিষ্ঠতা বা সীমাবদ্ধতার বাধাগুলো। ওকে, তো এই বাধার মধ্যে প্রথম বাধা হচ্ছে আমার বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা বা বাধা। ওকে, এখন এই বস্তুনিষ্ঠতা বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি এই বিষয়টি আমার জানা দরকার। তো চলো আমরা এটা জেনে নেই। হিসাব নিকাশের সময় কোন তথ্যটি গুরুত্বপূর্ণ আর কোন তথ্যটি কম গুরুত্বপূর্ণ? আবার বলছি, হিসাব নিকাশের সময় কোন তথ্যটি অধিক গুরুত্বপূর্ণ, কোন তথ্যটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তা বিচার করে হিসাব নিকাশ করতে হয়। এটাকে আমরা সাধারণত বলছি বস্তুনিষ্ঠতার নীতি। ওকে, বা সীমাবদ্ধতা। কোনো হিসাবের বস্তুনিষ্ঠতা বা গুরুত্ব যাচাই করার জন্য আমরা হিসাবরক্ষকের টাকার পরিমাণকে তুলনা করতে পারেন, এবং এই টাকার পরিমাণগুলো তিনটি উপাদানের মধ্যে যে কোনো একটির সাথে আমরা কি করতে পারি? তুলনা করতে পারি। আমি আবার বলছি যে কোনো হিসাবের বস্তুনিষ্ঠতা বা গুরুত্ব যাচাই করার জন্য হিসাবরক্ষক টাকার পরিমাণের টাকার যে পরিমাণটা সেটাকে তুলনা করতে পারে তিনটি উপাদানের মধ্যে একটির সাথে তুলনা করে। সেই তিনটি উপাদান কে কে? একটি হচ্ছে মোট সম্পত্তির সাথে তুলনা করতে পারে, অথবা মোট দায়ের সাথে তুলনা করতে পারে, অথবা নিট আয়ের সাথে তুলনা করতে পারে। তো এখান থেকে খুব প্রশ্ন আসতে পারে যে হিসাব রক্ষক যে
হিসাবকালে বস্তুনিষ্ঠতা যাচাই করার জন্য কোন তিনটি উপাদান বা কোন উপাদানের উপর কি করে তারা প্রয়োগ করে এই বিষয়টা, সেটা হচ্ছে একটা মোট সম্পত্তি অথবা মোট দায় অথবা নিট আয়। ঠিক আছে, সো এটা আমাকে একটু খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। এরপরে আসি যে বস্তুনিষ্ঠ সীমাবদ্ধতা বাধা অনুসারে ছোট এবং কম মূল্যের, দেখো আমি আবার বলছি ছোট এবং যেগুলোর মূল্য একেবারে কম সেই সম্পত্তিগুলোকে এক হিসাবকালে ব্যয় হিসেবে প্রদর্শন করা যায়, যেমন সম্ভার খরচ, কম মূল্যের সম্পদ ক্রয়। তো এগুলোকে কখনোই আমরা স্বল্পমেয়াদী না বলে দীর্ঘমেয়াদী সম্পদ বলতে পারবো না বা স্থায়ী সম্পদ বলবো না। ঠিক আছে, তো এটাই বলা হয় যেগুলোর সম্পদের পরিমাণ কম বা ক্রয় মূল্য কম, সেগুলোকে আমরা স্থায়ী সম্পত্তিতে না রেখে বা স্থায়ী সম্পত্তি হিসেভুক্ত না করে সেগুলোকে সাধারণত আমরা কি ব্যয় হিসেবে স্বীকৃতি দিচ্ছি, সেটি বলছে হচ্ছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা। ওকে, এবার আসো এই পদ্ধতিতে দেখো সঞ্চিতি পদ্ধতির পরিবর্তে সরাসরি পদ্ধতিতে আমরা কুড়িন খরচকে অবলম্বন করা যায়। তো এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি প্রশ্ন করা হয় যে সঞ্চিতির পদ্ধতির পরিবর্তে সরাসরি পদ্ধতিতে কুড়িন খরচকে অবলম্বন করা যায় কোন বাধা অনুযায়ী, কোন ধারণা, কোন নীতি অনুযায়ী, আমরা বলবো যে বস্তুনিষ্ঠতার নীতি, বস্তুনিষ্ঠতার ধারণা, বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা অনুযায়ী। তো আলটিমেটলি আমি বারবার বলছি সবগুলিকে নীতি বলছি, সবগুলিকে ধারণা বলছি, সবগুলিকে আমরা কি বলছি বাধা বলছে। এক্স্যাক্টলি এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, ইটস ডিপেন্ড অন ইয়োর কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনে যদি তোমার বস্তুনিষ্ঠতার সাথে এখন নীতি দিয়ে দেয় তো আমার কিছু করার নেই, আমাকে নীতি মেনে নিতে হবে। সো আমাকে মাথায় রাখতে হবে এক্স্যাক্টলি কোনগুলো নীতি কোনগুলো আমার হচ্ছে ধারণা। তবে প্রশ্নের ক্ষেত্রে যদি বলা থাকে যে নীতির ক্ষেত্রে ধারণা, ধারণার ক্ষেত্রে নীতি, সো ডাজন্ট ম্যাটার, জাস্ট প্রথম অংশ দেখে আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। ওকে, তাহলে যেটা কথা বললাম যে এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমাকে প্রশ্ন করে সঞ্চিত পদ্ধতি পরিবর্তে সরাসরি পদ্ধতি অবলম্বন খরচকে অবলম্বন করা যায় কোন নীতি অনুযায়ী বা কোন বাধা বা কোন সীমাবদ্ধতা অনুযায়ী, আমরা বলছি বস্তুনিষ্ঠতার বাধা বা নীতি অনুযায়ী। ওকে, ডান। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রক্ষণশীলতা। সো রক্ষণশীলতা সীমাবদ্ধতা বা বাধার নির্দেশনা হলো যে যখন আমার সন্দেহ হবে, যখন সন্দেহ থাকবে যে একটা বিকল্প পদ্ধতি, এমন কিছু পদ্ধতি আছে যে পদ্ধতি অবলম্বন করতে হবে, যে পদ্ধতির সম্পদ এবং মুনাফার বেশি দেখানো থেকে বিরত থাকবে। আচ্ছা, এখানে দেখো রক্ষণশীলতা নীতি কথাই বলে যে আমরা সম্পদ এবং মুনাফা বেশি দেখানো থেকে বিরত থাকব। রক্ষণশীলতার কথা, মোট কথা বা মূল কথা হচ্ছে এটাই যে আমরা বেশি পরিমাণ সম্পদ এবং মুনাফা দেখানো থেকে কি থাকবো, আমরা হচ্ছে বিরত রাখবো। তো সেই অনুযায়ী বলা হয়েছে যখন সন্দেহ থাকবে তখন বিকল্প পদ্ধতির মতো এমন একটা পদ্ধতি আমাকে অনুসরণ করতে হবে বা চয়েস করতে হবে যেই পদ্ধতি থেকে আমার সম্পদ এবং মুনাফার পরিমাণ আমরা বেশি দেখাবো না। ঠিক আছে, অ্যাভারেজ কমই দেখাবো। ওকে, রক্ষণশীলতার সীমাবদ্ধতাকে আমরা বিচক্ষণতা নামেও কি করে অভিহিত করে থাকি। সো দেখো বিচক্ষণতা নীতির কথা যদি বলে তাহলে সেটাকে আমরা কি বলবো, কার সাথে তুলনা করব, রক্ষণশীলতার সীমাবদ্ধতার সাথে তুলনা করব। আচ্ছা, এখন এইটা বোঝার সুবিধা বা এটা কেন বললাম যে এটাকে বিচক্ষণতা বলা হয়। সো এইখানে যদি তোমাকে এইভাবে প্রশ্ন করা হয় যে যখন সন্দেহ থাকবে তখন বিকল্প পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিতে সম্পত্তি এবং মুনাফা বেশি দেখানো থেকে বিরত থাকা হয়, অথবা শুধুমাত্র যদি বলে যে কোন পদ্ধতিতে বা কোন নীতি অনুযায়ী মোট সম্পত্তি এবং বেশি মুনাফা দেখানো থেকে আমরা বিরত থাকি, তখন যদি প্রশ্নে আমরা জানি নর্মাল রক্ষণশীলতা, যদি রক্ষণশীলতা না থেকে আমাকে বিচক্ষণতা থাকে, কারণ তখন আমরা অ্যান্সার করবো যে বিচক্ষণতা, কারণ আমরা জানি যে বিচক্ষণতার নীতিও যে কথা, এই রক্ষণশীলতার নীতিও সেম কথা। ওকে, সেজন্য আমরা বললাম যে রক্ষণশীলতার সীমাবদ্ধতা আমরা বিচক্ষণতা নামেও কি করতে পারি, অভিহিত বা কি আখ্যায়িত করতে পারি। পরবর্তীতে রক্ষণশীলতা সীমাবদ্ধতা বাধার কিছু কথা, আবার কিছু কথা, সেটা হচ্ছে যে দেখো এখানে উদ্ধৃতিপত্রের সমাপনী মজুদ পণ্যকে ক্রয় মূল্য বা বাজার মূল্য, একটা দুটা মূল্য থাকবে আমরা অবশ্যই জানি, একটা ক্রয় মূল্য, একটা হচ্ছে বাজার মূল্য। তো এই বস্তুনিষ্ঠতা ধারণার বাধার ক্ষেত্রে, রক্ষণশীলতা সীমাবদ্ধতার ক্ষেত্রে আমাদের বলে থাকি যে এই যে মূল্যটা থাকবে, একটা বাজার মূল্য, একটা ক্রয় মূল্য। তো এই দুটা মূল্যের মধ্যে সব থেকে যে মূল্যটা কম আমরা সেই মূল্যটা নিয়ে সেখানে কাজ করব। সো আমরা এই সেজন্য এখানে বলে দিয়েছি যে ক্রয় মূল্য বা ব্যয় এবং বাজার মূল্য বা দামের মধ্যে যেটি কম সেই মূল্যে দেখাবো। ঠিক আছে, কখনোই আমরা বেশি মূল্যে দেখাবো না, কারণ আমরা পূর্বের স্লাইডে পড়ে আসলাম যে রক্ষণশীলতা নীতি বলে যে আমরা এমন পদ্ধতি নির্বাচন করব যে পদ্ধতির মাধ্যমে বেশি পরিমাণ মুনাফা বা বেশি পরিমাণ খরচ দেখানো থেকে যেন আমরা কি করতে পারি, আমরা বিরত থাকতে পারি। অর্থাৎ কোনো কিছু বেশি মেনে নেবে না কোন নীতি, রক্ষণশীলতার নীতি। ঠিক আছে, সো সেই অনুসারে আমরা বললাম যে ক্রয় মূল্য ব্যয় এবং বাজার মূল্য ব্যয়ের মধ্যে যেটার মূল্য কম দেয়া থাকবে, ধরলাম আমরা এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 50,000 টাকা এবং বাজার মূল্য দেওয়া আছে 40,000 টাকা। সো কোনটা কম? অবশ্যই 40,000 টাকা কম। সো এই মূল্য আমাকে কি করতে হবে, হিসাবভুক্ত করতে হবে বা এই মূল্যটা আমাকে এখানে দেখাইতে হবে। ওকে,
এরপরে আসো যে অবচয় ধার্যের বিকল্প পদ্ধতি সমূহের মধ্যে যে পদ্ধতিতে বেশি অবচয় ধার্য করে সেই পদ্ধতিকে অবচয় নির্ধারণ করা হয়। এখন এখানে যে লাইনটা বললাম সেই লাইনটা থেকে যেটা জিনিস জানা দরকার, একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, দেখো প্রথমত আমরা দেখলাম অবচয় ধার্য, তারপর দেখলাম অবচয় কি আমার গণ্য করে হিসাবভুক্ত করা, এবার দেখছি যে অবচয় আমাকে পদ্ধতি সমূহের মধ্যে একটা বিকল্প পদ্ধতি নির্বাচন করা। ঠিক আছে, তাহলে দেখো তিনটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার তিন রকম। একটা যদি প্রথম প্রশ্নটা অ্যান্সার হচ্ছে যখন আমাকে বলবে ধার্যর কথা তখন বলছি চলমান, যখন আমাকে বলছে গণ্য করে হিসাবভুক্ত তখন বলছি সেটা কি মিলকরণ ব্যয় স্বীকৃতি নীতি। আবার যখন এই যে অবচয়ের পদ্ধতি নির্বাচনের কথা বলবে, পদ্ধতি নির্বাচনের কথা বলবে, তখন আমরা বলছি সেটা হচ্ছে রক্ষণশীলতার নীতি। সো আশা করছি অবচয়ের ক্ষেত্রে যে তিনটি ঝামেলা ছিল এই ঝামেলা তিনটি ক্লিয়ার হয়েছে। ওকে, এখানে দেখো এই যে আমরা বললাম যে অবচয় ধার্যকরণের বিকল্প পদ্ধতিসমূহের মধ্যে যে পদ্ধতিতে বেশি অবচয় ধার্য করে সেই পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়। এখন আসো এই যে বেশি নির্ধারণ করার কথা বললাম, কোন কোন পদ্ধতিতে আমরা অবচয়ের ক্ষেত্রে এই যে তোমার মূল্যটা বেশি নির্ধারণ করে থাকি, সেটা হচ্ছে আমরা ক্রমহ্রাসমান যে পদ্ধতি এবং হচ্ছে বর্ষের সঙ্গে সমষ্টি পদ্ধতি। একটু খেয়াল করো, আমরা যখন অবচয় লেকচার পড়েছিলাম তখন বলেছিলাম যে ক্রমহ্রাসমান যে পদ্ধতি এবং বর্ষের সঙ্গে সমষ্টি পদ্ধতি আমরা প্রথম বছরের অবচয় সব থেকে বেশি পাই, সব থেকে বেশি পাই, এবং সেটা ধীরে ধীরে প্রত্যেকটা বছর তুলনা অনুপাতে যত বাড়বে তত সেই অবচয়ের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এই দুটো পদ্ধতিকে কি করে থাকি, আমরা এখানে অবলম্বন করে থাকি যে এই যে অবচয় ধার্যকরণের ক্ষেত্রে আমাকে বহিষ্ণু অবচয় ধার্যকরণ পদ্ধতি মেনে চলতে হয়। সেই বহিষ্ণু অবচয় ধার্যকরণের মধ্যে যে দুটি পদ্ধতি যায় সেই দুটি পদ্ধতি হচ্ছে একটা ক্রমহ্রাসনের পদ্ধতি, একটা হচ্ছে বর্ষের সঙ্গে সমষ্টি পদ্ধতি। তাহলে যদি প্রশ্ন করি যে বহিষ্ণু অবচয় পদ্ধতি নিচের কোনটি, আমরা বলবো হচ্ছে একটা হয় ক্রমহ্রাসনের পদ্ধতি, নয়তো বা সেটা হচ্ছে বর্ষের সঙ্গে সমষ্টি পদ্ধতি। সো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসি বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা। আমরা দেখলাম কি কি, একটা হচ্ছে মানে বাধা দেখলাম একটা বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে, একটা হচ্ছে আমার রক্ষণশীলতার ক্ষেত্রে। সো এই দুটি বাধা বা সীমাবদ্ধতা ছাড়াও আমার ব্যবসা প্রতিষ্ঠানে এই অন্যান্য দুটি কি থাকতে পারে, আমার বাধা থাকতে পারে। সে বাধা হচ্ছে প্রথমটা ব্যয় সুবিধা বিশ্লেষণ থাকতে পারে, শিল্পের প্রয়োগ সীমাবদ্ধতাও থাকতে পারে। সো এটা হচ্ছে এক্সটেনশনাল, ঠিক আছে, এটা বাধ্যতামূলক না। ঠিক আছে, তো আশা করছি হিসাব বিজ্ঞানের যে নীতি অধ্যায়টি আছে, এই যে নীতিগুলো যতগুলো পড়লাম সেই নীতিগুলো নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই। সো আজকের লেকচারটি আমাদের এ পর্যন্তই। আশা করছি তোমরা এনজয় করেছো। ইনশাল্লাহ নেক্সট কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।